আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বুকিশ স্টাডি এসএসসি প্রিমিয়াম কোর্স। এই কোর্সে আমরা তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সকল বিষয়ের লেকচার তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। তুমি যদি বইয়ের অধ্যায়গুলো একবার নাও পড়ে থাকো, তাও আমাদের ভিডিওগুলো দেখলে একদম সুন্দরভাবে বুঝে যাবে। তাই এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমার নাম সিয়ামুল হক, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে। তো আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর একাডেমিক প্রোগ্রামের জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজির প্রথম যে চ্যাপ্টারটা, যার নাম হচ্ছে জীবন পাঠ, এটা ক্লাস আমি আজকে তোমাদের নিব। শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকবো। আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবা এবং চেষ্টা করব এই চ্যাপ্টারটা যত সহজভাবে আমরা আয়ত্ত করতে পারি সেই টেকনিকগুলো গিয়ে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তো আসো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। এবং তোমাদের জানার কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই ইনবক্সে করবা। যতটুকু সম্ভব আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের এই লেকচারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে B1 আর একটা হচ্ছে B2। B1 লেকচারে আমরা জীববিজ্ঞানের ধারণা অর্থাৎ বায়োলজি, এই জিনিসটার ধারণা, বায়োলজি বা জীববিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে, কিছু ভৌত শাখা, কিছু ফলিত শাখা, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, এইগুলো নিয়ে জানবো। এবং B2 লেকচারে এই চ্যাপ্টারের বাকি অংশ অর্থাৎ কিভাবে বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে, তারপর বৈজ্ঞানিক অনেক তোমার প্রাণীর বৈজ্ঞানিক নাম, এইগুলো নিয়ে আমরা গিয়ে কি জানবো। তো সেটা গিয়ে কি হ্যাঁ, আমি ক্লাস করাবো। তো সেটা আমরা শুরু করা যাক। খেয়াল করো, প্রথমত আছে জীববিজ্ঞানের কি বলতো ধারণা, মানে বায়োলজি বা জীববিজ্ঞান এইটা বলতে আসলে কি বোঝায়। খেয়াল করো, জীববিজ্ঞান বেশ প্রাচীন একটা বিজ্ঞান, মানে অনেক আগে থেকে বিজ্ঞানটা কি আছে। এবং জীববিজ্ঞান শব্দটা গ্রিক, মানে প্রাচীন যে গ্রিস আছে না, গ্রিসের ভাষাকে আমরা গ্রিক ভাষা বলি। হ্যাঁ, ওই গ্রিসের দুইটা শব্দ, একটা হচ্ছে বায়োস, একটা হচ্ছে লজোস। ঠিক আছে? বায়োস এবং লজোস এই শব্দটা থেকে আসছে কি বলতো বায়োলজি। তুমি বায়োস আর লজোসকে একসাথে মার্চ করো, মার্চ করলে কি আসবে বলতো বায়োলজি, এই শব্দটা গিয়ে কি আসবে। এখন প্রশ্ন হচ্ছে বায়োস মানে কি? দেখো তো, বায়োস মানে হচ্ছে জীবন, আর লগোস বা লজোস মানে কি বলতো জ্ঞান। তার মানে তোমার জীবন নিয়ে যে একটা আইডিয়া, সেইটাকেই গিয়ে কি বলা হয়েছে বলতো বায়োলজি বলা হয়েছে। ঠিক আছে? মানে বায়োলজি শব্দটার মানে হচ্ছে এইটা। ধরো জীবন মানে বায়োলজি, বায়োলজির মানে গিয়ে কি জীবন, এবং সেই জীবনের ডিটেলসটা নিয়েই আজকে আমরা গিয়ে কি পড়াশোনা গিয়ে কি করবো। ঠিক আছে? তো খেয়াল করো, আসো আমরা তাহলে আস্তে আস্তে যাই। দেখো খেয়াল করো, তো এই পুরো বায়োলজিটাকে আমরা গিয়ে কি দুইটা গিয়ে কি ভাগে ভাগ করতে পারি। পুরো বায়োলজিটার দুইটা গিয়ে কি শাখা আছে, একটা ভৌত শাখা আর একটা কি ফলিত শাখা। এখন তোমাদের জন্য শব্দটা কিন্তু একটু নতুন, যে ভাইয়া ভৌত মানে কি বা ফলিত মানে কি। ঠিক আছে? ভৌত মানে কি জানো? ভৌত মানে হচ্ছে তাত্ত্বিক, কি বলতো তাত্ত্বিক বা তত্ত্ব, বা ইংলিশে বললে থিওরি। কি বলতো থিওরি। অর্থাৎ ধরো বায়োলজির যেই শাখা প্রশাখায় আমরা কোনো একটা জিনিস নিয়ে জানতে পারি, সেই জিনিসটার মানে কি, বা ওইটা দেখতে কিরকম, বা ওইটার আকার আকৃতি কেমন, এইটা নিয়ে তোমাদেরকে যে একটা ধারণা দেওয়া হয়, এইটাকে আমরা কি বলি বলতো গিয়ে কি তাত্ত্বিক বা ভৌত জীববিজ্ঞান বলি। আর ফলিত মানে কি জানো? প্রয়োগ করা। কি বলতো কি করা? তোমরাই বলো। প্রয়োগ করা। ঠিক আছে? বায়োলজির যেই শাখাটা বা বায়োলজির যেই শাখাটা তোমরা তোমাদের ডেইলি লাইফ, তোমাদের জীবনে বা তোমাদের আশেপাশের পরিবেশে তোমরা কি করতে পারো, প্রয়োগ করতে পারো, সেটাকে আমরা কি বলি বলতো ফলিত জীববিজ্ঞান। একটা এক্সাম্পল তোমাদেরকে দেই। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের কথা তুমি চিন্তা করো। তুমি চিকিৎসা বিজ্ঞানের কথা চিন্তা করলে তোমার মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে। কিরকম? যে ডাক্তার অপারেশন করে, ট্রিটমেন্ট দেয়, তারপর কি আমি যখন কোনো কিছু টেস্ট করতে যাই, এক্স-রে মেশিন আছে, অনেক মেশিন আছে, ব্লাড টেস্ট করতে দিলে রক্ত নেয়, ব্লাড টেস্ট করে, এই যে অনেক কিছু মাথার মধ্যে চলে আসে না? এই সবকিছুর পেছনেও কিন্তু কি আছে বলতো বায়োলজির একটা জ্ঞান আছে, তাই না? এবং সেই জ্ঞানটাকে কি করতেছি বলতো আমরা আমাদের ডেইলি লাইফে কাজে লাগাচ্ছি না? এই যে বায়োলজির যেই জ্ঞানটাকে তুমি তোমার ডেইলি লাইফে, তোমার প্রতিদিনের কাজে তুমি কাজে লাগাইতে পারতেছো, ওই বায়োলজির শাখাটাকে আমরা কি বলি বলতো ফলিত জীববিজ্ঞান, বা প্রয়োগ করা যায়, বা এটাকে ইংলিশে আমরা বলি অ্যাপ্লাইড বায়োলজি। কি বলি বলতো? অ্যাপ্লাইড বায়োলজি। তো সেটা গিয়ে কি তোমরা কি জিনিসটা তাহলে বুঝতে পারছো যে
আমাদের বায়োলজি, এটা শাখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভৌত আর একটা কি বলতো ফলিত। ভৌত মানে বায়োলজির যেই শাখা প্রশাখাটা তোমাকে একটা সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে একটা আইডিয়া বা একটা নলেজ বা একটা জ্ঞান তোমাকে দিয়ে যায়। আর ফলিত মানে হচ্ছে বায়োলজির যেই শাখাটা তুমি তোমার হচ্ছে গিয়ে কি ডেইলি লাইফে কি করতে পারো বলতো, তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, সেটাকে আমরা কি বলতেছি, ফলিত জীববিজ্ঞান। এখন এই ভৌত বিজ্ঞানের কি কি এক্সাম্পল আছে, কি কি উদাহরণ আছে এইটা আমাদের পড়তে হবে। আবার ঠিক একই রকম ভাবে ফলিত জীববিজ্ঞানের কি কি উদাহরণ আছে এগুলো আমাদের হচ্ছে পড়তে হবে, এবং এগুলো পড়ার পরে আমরা ডিসকাস করব যে আসলে আমাদের হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি কিভাবে কোশ্চেন আসে। তো ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে আসলে অনেক স্টুডেন্ট আসছে, যেমন আতিয়া, সাবা, চিরন্তন, মুনতাহা, তারপর হচ্ছে মুস্তাকিম, কাবিয়া, কানিজ, তাসফিয়া আছে, তারপর হচ্ছে রহিমা আছে, তারপর তানবিন আছে, তাকু আছে, ফায়দা আছে, এবং প্রায় 450 মতো স্টুডেন্ট হচ্ছে আছে। ওই যে অভিজিৎ দাস, নূর মোহাম্মদ আছে, এবং অনেকে হচ্ছে গিয়ে কি ইনবক্সে হচ্ছে গিয়ে কি লিখতেছে। ঠিক আছে, তো তো আমরা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে কি, তো সবাই যেহেতু হচ্ছে গিয়ে কি আছে, তো আমরা হচ্ছে গিয়ে কি ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবে, এবং আমরা আস্তে আস্তে চ্যাপ্টারটা হচ্ছে পুরো পড়ে ফেলবো। ঠিক আছে, তো খেয়াল করো। তো দেখো, ফার্স্টে আমরা মানে ভৌত যে জীববিজ্ঞান, যেটা হচ্ছে তোমাকে একটা নলেজ দিচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করার আগে দেখো তোমাদেরকে আমি 3টা ছবি দেখাচ্ছি। ছবি 1 নাম্বার, 2 নাম্বার, এটা কয় নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, তো 1 নাম্বার ছবিটাই দেখো, এই 3টা ছবিতেই ব্যাকটেরিয়া, কি বলতো, ব্যাকটেরিয়া নিয়ে বলা আছে, কি 3টাই হচ্ছে ব্যাকটেরিয়ার উদাহরণ। ঠিক আছে, তো প্রথম ছবিতে যে ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে স্পাইরিলিয়াম, কি তার নাম কি, স্পাইরিলিয়াম। দ্বিতীয় ছবিতে যে ব্যাকটেরিয়া আছে তার নাম হচ্ছে ব্যাসিলাস, এবং তৃতীয় ছবিতে যে ব্যাকটেরিয়া আছে এর নাম হচ্ছে কক্কাস, কি বলতো, কক্কাস। তো স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আসো, দেখো এইটা দেখলে তুমি কি বুঝতে পারো বলতো, যে এইটার বডিটা হচ্ছে লম্বা এবং কি বলতো পেঁচানো, তাই না, লম্বা এবং পেঁচানো, এবং এই ধরনের বডিটাকে বা এই ধরনের ওর যে অঙ্গবিন্যাস, এই অঙ্গবিন্যাসটাকে আমরা কি বলতেছি, স্পাইরিলিয়াম বলতেছি। আবার দ্বিতীয় যে ছবিটা, এইখানে ব্যাকটেরিয়ার অঙ্গবিন্যাস তুমি যদি দেখো, এর যদি তুমি অঙ্গবিন্যাস দেখো, কি দেখা যায় দেখো তো, এইখানে ব্যাকটেরিয়াগুলো অনেকটা রড শেপের, না অনেকটা কি শেপের বলতো, রড শেপের, এবং ব্যাকটেরিয়াগুলো কি ঘনভাবে একজন আরেকজনের সাথে হচ্ছে গিয়ে কি আছে। আবার 3 নাম্বার ছবিতে তুমি যদি ব্যাকটেরিয়া অঙ্গবিন্যাসগুলো দেখো, দেখো তো এরা কিরকম, এরা গোল আকৃতি, তাই না, গোল আকৃতি বা ডিম্বাকৃতি, এবং একসাথে কি বলতো অনেকেই আছে না। তো খেয়াল করো, এই 3টা ছবিতেই ব্যাকটেরিয়ার অঙ্গ সংস্থান বিদ্যা বা অঙ্গবিন্যাস দেওয়া আছে, তাই না। এবং এই অঙ্গ সংস্থান বিদ্যা বা অঙ্গবিদ্যা দেখে তুমি বুঝতে পারতেছো যে স্পাইরিলিয়াম ব্যাকটেরিয়াটা হচ্ছে কিছুটা লম্বাকৃতি পেঁচানো, ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে কি রডের মতো, আর কক্কাস ব্যাকটেরিয়াটা কিরকম বলতো, গোলাকার বা ডিম্বাকার বা ফুটবলের মতো, তাই না। তার মানে তোমরাই বলতো, এই যে এদের যে অঙ্গ সংস্থান বিদ্যা, এইটা তোমার মাথার মধ্যে এদের একটা ধারণা দিয়ে দিচ্ছে না যে এরা কিভাবে আসে। তার মানে এই যে অঙ্গবিন্যাস বা অঙ্গ সংস্থান বিদ্যা, এইটা কিন্তু একটা কি বলতো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। বুঝতে পারছো, তার মানে দেখছো জীববিজ্ঞানের যেই শাখাটা তোমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, সেটাই কি বলতো হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে কি ভৌত হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে জীববিজ্ঞান। ক্লিয়ার, তো সেটা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে কি তাহলে এবার একটু ডিটেলস হচ্ছে গিয়ে কি যাই, খেয়াল করো। তো ভৌত জীববিজ্ঞানের মধ্যে 1 নাম্বার যে একটা ক্লাসিফিকেশন, এটার নাম কি বলতো, যে অঙ্গ সংস্থান বিদ্যা, যে কেবলই আমরা যেটা পড়লাম কি অঙ্গ সংস্থান বিদ্যা, যেটা কি ইংলিশে আমরা কি বলছি, মরফোলজি। শুনো, এইখানে না তোমরা হচ্ছে একটু ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হয়ে থাকবা, ঠিক আছে, কারণ পরীক্ষায় প্রচুর পরিমাণে এগুলো আসবে। ঠিক আছে, ওই দেখো, জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা করা হয় কি বলতো বায়োলজির এই শাখায়। এই দেখো, এই যে স্পাইরিলিয়ামটা হচ্ছে গিয়ে কি কি পেঁচানো সুতার মতো, ব্যাসিলাসটা হচ্ছে রডের মতো, আর কক্কাসটা কি গোলাকৃতি, তাই না। এই যে এটাই হচ্ছে এদের অঙ্গ সংস্থান বিদ্যা, এবং তোমাকে একটা আইডিয়া দিচ্ছে, তার মানে এটা হচ্ছে এক প্রকার কি বলতো ভৌত জীববিজ্ঞানের শাখায়, মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যাটা। ক্লিয়ার। 2 নাম্বার হচ্ছে গিয়ে কি শ্রেণীবিন্যাস, কি বলতো শ্রেণীবিন্যাস বিদ্যা। কিরকম, ওই যে আমরা একটু পরেই পড়বো আজকে, যে দেখবা যে আমরা পুরা জীব জগৎকে সঠিকভাবে চেনার জন্য অনেকগুলো সুপার কিংডম, কিংডম, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র এইভাবে করে ভাগ করছি।
এই যে ভাগ করার মাধ্যমে তোমাকে একটা প্রাণীকে নির্দিষ্টভাবে চেনাচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, যেটাকে ইংলিশে আমরা কি বলতেছি, ট্যাক্সোনমি। ঠিক আছে, তোমরা কিন্তু ইংলিশগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবা। তৃতীয়তে কি আছে দেখো তো, হচ্ছে গিয়ে কি শারীরবিদ্যা। কি বিদ্যা বলতো, শারীরবিদ্যা। দেখো ইংলিশে এটাকে আমরা কি বলি, ফিজিওলজি। দেখো এটার মানে কি, জীবদেহের নানা অঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে এটা আলোচনা করা। একটু ডিটেলসে তোমাদেরকে বলি। হ্যাঁ, তোমরা চিন্তা করো তো, তুমি বেঁচে থাকার জন্য তুমি প্রতিদিন কি করতেছো? তোমার খাবার খাওয়া লাগতেছে, যেটা তোমার বডিতে কি হচ্ছে, পরিপাক করতেছে। কি করতেছে? তোমার বডিতে কি করতেছে, পরিপাক করতেছে, তাই না? আবার তুমি কি করতেছো বলতো, প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তাই না? এই শ্বাস নেওয়া শ্বাস ছেড়ে দেওয়া, এটাকে আমরা কি বলি, শ্বসন বলি। তো তোমার বডির ভেতরে প্রতিদিন এই শ্বসন বলো, পরিপাক বলো, এরকম অনেক কাজ হচ্ছে না তোমাকে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য? তো এই জিনিসগুলাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি শরীরবিদ্যা বা ফিজিওলজি বলি। যে তোমার শরীরের ভেতরে যাই যেই ঘটনাগুলো হচ্ছে, তোমার সাধারণভাবে বেঁচে থাকাতে যেটা সাহায্য করতেছে, সেইগুলোকে আমরা কি বলতেছি বলতো, শারীরবিদ্যা বা ফিজিওলজি বলি। আরো উদাহরণ, আমি তো মানুষের উদাহরণগুলো দিলাম, তাই না? তোমরাই চিন্তা করো, হচ্ছে গিয়ে কি একটা গাছের ক্ষেত্রে, একটা গাছ বেঁচে থাকার জন্য তার প্রথমত কি করতে হয়, মাটি থেকে কি বলতো, পানি এবং অন্য অনেক জিনিসকে শোষণ করতে হয়। তারপরে হচ্ছে গিয়ে কি ওর নিজের শরীরের ভিতর কি খাদ্য তৈরি করতে হয়, যেটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। ওর বডিতেও কি হয় বলতো, শ্বসন হয়। তাহলে একটা উদ্ভিদের স্বাভাবিক বেঁচে থাকার জন্য এই যে খনিজ লবণ পরিশোষণ বা লবণ পরিশোষণ বা পানি শোষণ করা, তারপর সালোক সংশ্লেষণ করা, তারপর হচ্ছে শ্বসন করা, এগুলো হচ্ছে উদ্ভিদের শরীরের কি বলতো, শারীরবিদ্যা বা কি ফিজিওলজি। বুঝা গেছে? ওকে, তাহলে এরপরে আসো আমরা 4 নাম্বার চলে দেখি। দেখো তো হিস্টোলজি। কি বলতো, হিস্টোলজি। দেখো হিস্টোলজি মানে কি, দেখো জীবের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কাজ এবং এদের শাখা নিয়ে আলোচনা করা হয়। এই টিস্যু মানে কি, আমরা কি জানি আমাদের বডিতে ক্ষুদ্রতম এককের নাম কি, কোষ। আমরা জানি না, এই যে আমাদের বডির ক্ষুদ্রতম এককের নাম কি, কোষ। অনেকগুলা কোষ, অনেকগুলা কোষ, ধরো এই যে এতগুলা কোষ নিয়ে যদি একটা নির্দিষ্ট কাজ করে, সেটাকে আমরা কি বলি বলতো, টিস্যু বলি। কি বলি বলতো, টিস্যু। এটা কিন্তু যে বসুন্ধরা টিস্যু বা তোমার হচ্ছে গিয়ে কি ওই যে অন্য টিস্যু না। এই টিস্যু মানে কি, আমাদের শরীরের একই জায়গা থেকে অনেকগুলা কোষ তৈরি হয়ে যদি একই রকম কাজ করে, সেইটাকে আমরা কি বলি বলতো, টিস্যু বলি। তার মানে টিস্যুর কনসেপ্টটা কি, অনেকগুলা কোষ নিয়ে তৈরি হচ্ছে এবং একই জায়গা থেকে তৈরি হচ্ছে এবং একই রকম কাজ করতেছে, তাই না? তো তুমি চিন্তা করো, তোমার হাতের এইখানে যে টিস্যুগুলো আছে, এগুলার কাজ যা, তোমার চোখের যে টিস্যুগুলো আছে সেগুলোর কাজ কি তাই? অন্যরকম না? দৃষ্টিশক্তিতে সাহায্য করা। তোমার ব্রেনের ভিতরে যে মাথার ভিতরে যে টিস্যুটা আছে, তার কাজ কি অন্যরকম। আবার তোমার পায়ে যে টিস্যু আছে, তার কাজ কি বলতো, আরেক রকম। তোমার জিহ্বায় যে টিস্যু আছে, তার কাজ কি স্বাদ নেওয়া। কানের ভিতরে যে টিস্যু আছে, তার কাজ কি বলতো, অন্য একটা কাজে তোমাকে হেল্প করা, তাই না? এই যে আমাদের শরীরের এক এক জায়গার টিস্যুগুলা গঠন, মানে তারা দেখতে কেমন, কিভাবে ছড়াই ছিটায় আছে এবং তারা কোন কাজ করতেছে, এই টিস্যু নিয়ে আলোচনা করার জন্য বা টিস্যু সম্পর্কে তোমাকে জানানোর জন্য যে একটা বায়োলজির শাখা আছে, তাকে আমরা কি বলি বলতো, হিস্টোলজি বলে থাকি। ঠিক আছে? এরপরে দেখো ভ্রূণ বিদ্যা। কি বিদ্যা? ভ্রূণ বিদ্যা। আচ্ছা, এই ভ্রূণ বিদ্যাটা খুবই হচ্ছে গিয়ে কি মজার। ঠিক আছে, তো খেয়াল করো, ভ্রূণ বিদ্যাটা আমি তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে কি বুঝাই দিই। দেখো খেয়াল করো, ভ্রূণ বিদ্যা মানে কি। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের বডিতে, এই যে আমাদের মানুষের, তাই না, মানুষের মধ্যে ধরো হচ্ছে গিয়ে কি বাবা মা বা ধরো হচ্ছে পুরুষ বা কি মহিলা, ধরো এই যে পুরুষ, ঠিক আছে, এই পুরুষের শরীরের প্রত্যেকটা কোষ কি বলতো, এই যে আমাদের বডির প্রত্যেকটা কোষে কয় সেট করে ক্রোমোজোম থাকে বলতো, 2 সেট করে ক্রোমোজোম থাকে। মানে কি, ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, 23 জোড়া থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমকে আমরা 2 সেট ক্রোমোজোম বলি। কয় সেট ক্রোমোজোম বলি? 2 সেট। তো 2 সেটকে আমরা কিভাবে লিখি জানো? 2n লিখি। ঠিক আছে, এটাকে আমরা আবার ডিপ্লয়েডও বলি। কি বলি বলতো? ডিপ্লয়েড বলি। ঠিক আছে, আবার ঠিক এরকম করে যে মহিলা, তার বডিতেও কি থাকতেছে বলতো, 2 সেট ক্রোমোজোম থাকতেছে প্রত্যেকটা কোষে, সেটাকে আমরা কি বলি বলতো, ডিপ্লয়েড বলি। যখন জনন কোষ তৈরি হয় বা যখন তারা হচ্ছে জননে অংশগ্রহণ করে, ফার্স্টে পুরুষের বডির এই জনন কোষের 2 সেট ক্রোমোজোম থেকে এরা ফার্স্টে অর্ধেক হয়ে যায় কি বলতো, 1 সেট ক্রোমোজোমে তৈরি করে। কোন প্রসেসের মাধ্যমে? মিওসিস নামক কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে মিওসিস হইলে কি হলো বলতো, পুরুষের বডি থেকে নতুন যে জনন কোষটা তৈরি হইলো, সেই জনন কোষের মধ্যে ক্রোমোজোম কি হয়ে গেছে বলতো, অর্ধেক হয়ে গেছে, তাই না, মিওসিস প্রসেসের মাধ্যমে। এবং
এই যে ক্রোমোজোম যে এন হয়ে গেছে, 2n থেকে n হয়ে গেছে, এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। কি বলতো? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে? ঠিক এরকম ভাবে মার বডি থেকেও কি বলতো 2n থেকে কি হয় বলতো n হয়ে যায়। এরপরে বাবা এবং মায়ের এই এন আর এই এন একসাথে মিলিত হয়ে কি বলতো আবার 2n হচ্ছে গিয়ে কি বলতো একটা কোষ তৈরি করে, যেখানে 2 সেট ক্রোমোজোম থাকে। এইটাকে আমরা কি বলে থাকি বলতো? এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি জাইগোট বলি। কি বলি বলতো? এটাকে আমরা কি বলি? জাইগোট। এই যে জাইগোটটা তৈরি হইলো, এইবার এই জাইগোটের তো একটা কোষ, এখন কোষগুলা বারবার বিভক্ত হয়, বিভক্ত হয়ে অনেকগুলা যে কোষের একটা স্তূপ তৈরি করে, এইটাকে আমরা কি নামে ডাকি বলতো? হচ্ছে গিয়ে কি ভ্রূণ নামে হচ্ছে গিয়ে কি ডাকি। তাহলে ভ্রূণের ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হয়েছি? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, এই ব্যাপারটা কি আমরা হচ্ছে বুঝতে পারছি যে আমাদের পুরুষ বলো মহিলা বলো প্রত্যেকের শরীরের প্রত্যেকটা কোষ এখানে কয় সেট করে ক্রোমোজোম আছে তোমরাই বলো? 2 সেট করে ক্রোমোজোম আছে। যখন জননে অংশ নেয় তখন এই 2 সেট ক্রোমোজোমটা মিওসিসের মাধ্যমে এক সেট করে ক্রোমোজোম হয়ে যায়, যেটাকে আমরা হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলতেছি বা হ্যাপ্লয়েড কোষ বলতেছি। পরে ওরা যখন আবার মিলিত হয়, তুমি চিন্তা করো তুমি কিভাবে তৈরি হয়েছে, তোমার বাবা এবং মা দুইজনের বডি থেকে তো কোষ এসে তুমি তৈরি হয়েছে, তাই না? তার মানে এই যে বাবার কাছ থেকে হ্যাপ্লয়েড আসছে, মার কাছ থেকে হ্যাপ্লয়েড আসছে, এরা মিলে আবার ডিপ্লয়েড যে কোষটা তৈরি করছে, এটাকে আমরা বলি ফার্স্টে জাইগট। আর জাইগটটা বারবার বিভক্ত হয়ে কি তৈরি করে বলতো? ভ্রূণ। এইবার এই ভ্রূণ থেকেই কি বলতো তোমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে, তোমার চুল থেকে শুরু করে তোমার চোখ, নাক, কান, মুখ, হাত, পা সবকিছু কি বলতো তৈরি হবে। এই যে কিভাবে তৈরি হচ্ছে, কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, এই সবকিছু নিয়ে আলোচনা করার জন্য যেইটা বিজ্ঞানের শাখা আছে সেটাকে আমরা কি বলি? ভ্রূণ বিদ্যা বলি, বা এইখানে শাখাটাকে আমরা কি বলি বলতে? এমব্রায়োলজি বলি। ওই দেখো জনন কোষের উৎপত্তি, যে কিভাবে এই যে জনন কোষগুলো তৈরি হয়েছিল, যে হ্যাপ্লয়েড জনন কোষগুলো তৈরি হইলো, কিভাবে জাইগোট তৈরি হইলো, এবং কিভাবে জাইগোটের কোষ বিভাজন হওয়ার মাধ্যমে ভ্রূণ তৈরি হইলো, এই সব কিছু আলোচনা করা হয় জীববিজ্ঞানের যেই শাখা, সেটাকে আমরা কি বলি বলতো? ভ্রূণবিদ্যা বলে থাকি। আমি আবারও বুঝাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমাদের শরীরের এই যে তোমার শরীর, আমার শরীর, মানুষের শরীরের প্রত্যেকটা, আচ্ছা ব্রেকের পরে তোমাদের সবাইকে আবার স্বাগতম। একটু সার্ভারের প্রবলেম হচ্ছিল অনেকের, এই কারণে অনেকে জয়েন করতে পারেনি। তো যারা আসলে প্রথমে জয়েন করতে পারেনি তাদেরই স্বার্থে এবং তোমাদের সবার স্বার্থে আমি ক্লাসটা একটু ব্যাক করে আবার তাড়াতাড়ি হচ্ছে এখানে ফিরে আসতেছি। হ্যাঁ, তো দেখো আমরা আজকে শুরু করছিলাম হচ্ছে গিয়ে কি কোন জায়গা থেকে? আমরা শুরু করছিলাম হচ্ছে গিয়ে কি জীববিজ্ঞানের ধারণা থেকে, তাই না? জীববিজ্ঞান শব্দটা একটা গ্রিক শব্দ, মানে গ্রিসের শব্দ, যেটা আসছে বায়োস অ্যান্ড লজোস থেকে। বায়োস মানে জীবন এবং লজোস মানে কি জ্ঞান। অর্থাৎ তোমার জীবন নিয়ে বা আমাদের জীবন নিয়ে আমাদের যে একটা জ্ঞান থাকা দরকার, যে একটা ধারণা থাকা দরকার, সেটাই হচ্ছে কি আজকের আমরা এই চ্যাপ্টার হচ্ছে আমরা পড়তেছি। এরপরে দেখো আমরা পড়ছিলাম যে জীববিজ্ঞান মানে বায়োলজি, এটাকে আমরা দুইটা শাখায় ভাগ করতে পারছি সহজভাবে চেনার জন্য। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান, আর একটা কি ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান মানে বায়োলজি বা জীববিজ্ঞানের যেই শাখাটা তোমাকে একটা জিনিস সম্পর্কে একটা ধারণা দিয়ে যাবে, একটা আইডিয়া দিয়ে যাবে, বা তোমাকে একটা জিনিসের সংজ্ঞা সম্পর্কে জানাই যাবে, মানে তোমাকে একটা জ্ঞান দিয়ে যাবে এক কথায়, সেটাকে আমরা বলতেছি কি বলতো? ভৌত জীববিজ্ঞান। হ্যাঁ, আর ফলিত জীববিজ্ঞান মানে হচ্ছে বায়োলজির কোনো একটা শাখাকে তুমি যদি তোমার ডেইলি লাইফে তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো, মানে তুমি তোমার ডেইলি লাইফে যদি প্রয়োগ করতে পারো, সেটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে ফলিত জীববিজ্ঞান। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছিলাম চিকিৎসা বিজ্ঞান। ধরো এই যে তুমি যখনই তোমার মাথায় ডাক্তার, হাসপাতাল বা চিকিৎসার কথা আসে, তুমি কি চিন্তা করো? বড় বড় অপারেশন চিন্তা করো, অনেক মেশিন, এক্স রে মেশিন, এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনের কথা চিন্তা করো, তারপর বিভিন্ন টেস্ট, তাই না? ব্লাড টেস্ট করা হয়, তারপর হচ্ছে গিয়ে কি আরো অনেক ধরনের টেস্ট হচ্ছে করা হয়। এই সব কিছু তোমার মাথায় আসে, এই সব কিছুতে কিন্তু কি আছে বলতো? বায়োলজি জিনিসটা আছে। ঠিক আছে? তো এই যে বায়োলজিকে তুমি তোমার ডেইলি লাইফে কিন্তু কি করতে পারতেছো? এক জায়গায় প্রয়োগ করতে পারতেছো। কোথায়? চিকিৎসা বিজ্ঞানে। তাহলে চিকিৎসা বিজ্ঞান কিন্তু এক প্রকার কি বলতো? ফলিত জীববিজ্ঞান। এটাই আমরা বুঝাচ্ছিলাম। তো এরপর আমরা বলছিলাম যে আমাদের এই যে জীববিজ্ঞানের যে দুইটা শাখা, ভৌত এবং কি ফলিত, এটার যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমাদের কি বলতো একটু ভালো করে হচ্ছে গিয়ে কি জানতে হবে। তো আমরা শুরু করছিলাম হচ্ছে গিয়ে কি এই যে ভৌত জীববিজ্ঞান দিয়ে। খেয়াল করো এইখানে কিন্তু তিনটা আলাদা আলাদা ব্যাকটেরিয়ার কথা বলা আছে। ঠিক আছে? কিরকম? ছবি একে স্পাইরিলিয়ান নামক এক প্রকার ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে। ছবি দুয়ে ব্যাসিলাস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, এবং
ছবি 3-এ কক্কাস, কি বলতো, কক্কাস নামের একটা ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি বলতো এদের অঙ্গ সংস্থান, কি বলতো, এদের অঙ্গ সংস্থান মানে কি, মানে এরা কিভাবে হচ্ছে পরিবেশে আছে। তোমাকে যদি বলতে বলি তোমরা কি বলবা, যে ভাইয়া ছবি 1-এ যারা স্পাইরিলিয়াম এরা হচ্ছে সুতার মতো পেঁচায় পেঁচায় আছে। আবার ছবি 2-এ যে ব্যাসিলাস গুলো আছে ভাইয়া এরা হচ্ছে রড আকৃতির, কি আকৃতির, রড বা কি এরকম কলম বা এরকম দণ্ড আকৃতির ভাবে আছে। আবার ছবি 3-এ, সরি, ছবি 3-এ যারা হচ্ছে গিয়ে কি আছে, তারা কিরকম ভাবে আছে বলতো, তারা হচ্ছে গিয়ে কি গোলাকৃতি বা কক্কাস হিসেবে হচ্ছে গিয়ে কি আছে। তোমরা এইভাবে বলবো না যে তাদের অঙ্গ সংস্থান এইরকম। তাহলে চিন্তা করো এই যে অঙ্গ সংস্থান, জীববিজ্ঞানের এই শাখাটা তোমাকে কি করছে বলতো, ব্যাকটেরিয়াগুলো কিভাবে আছে একটা ধারণা দিয়ে দিচ্ছে। তার মানে এই অঙ্গ সংস্থান বিদ্যা কিন্তু এক প্রকার কি বলতো ভৌত হচ্ছে জীববিজ্ঞানের মধ্যে পড়তেছে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা শুরু করছিলাম যে জীববিজ্ঞানের ভৌত শাখার বিভিন্ন উদাহরণ। এর মধ্যে 1 নম্বর উদাহরণটা কি বলছিলাম আমরা, দেখো তো হচ্ছে গিয়ে কি অঙ্গ সংস্থান। অর্থাৎ এই যে ধরো একটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক বা তোমার শরীরের যে কোনো একটা কোষ হোক, কোষগুলোর আকার কিরকম, কিভাবে আছে, এইভাবে তোমার যে একটা আইডিয়া, এটাকে আমরা কি বলতেছি বলতো হচ্ছে গিয়ে কি অঙ্গ সংস্থান বিদ্যা বা ইংলিশে বলা হচ্ছে মরফোলজি। এবং আমি তোমাদেরকে একটা কথা বারবার বলতেছি, এই যে তোমার হচ্ছে গিয়ে কি যে বাংলা নামের সাথে যে ইংরেজি নামগুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। দ্বিতীয়তে আছে শ্রেণীবিন্যাস বিদ্যা, অর্থাৎ জীবগুলাকে কিভাবে হচ্ছে শ্রেণীবিন্যাস করা হয়েছে। তুমি চিন্তা করো তোমার সাথে একটা মাকড়সা বা একটা মাছের কিন্তু কোনো মিল নাই, তাই না? সো আমরা যখন প্রাণীগুলাকে বা জীবগুলাকে শ্রেণীবিন্যাস করি তখন এক এক ভাবে করি। আমরা এই চ্যাপ্টারের পরবর্তী পার্টেই পড়বো যে কিংডম বা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, এইভাবে করে শ্রেণীবিন্যাস করি। জীববিজ্ঞানের ওই শাখাটাকে আমরা বলি শ্রেণীবিন্যাস বিদ্যা বা ইংলিশে আমরা কি বলতেছি, ট্যাক্সোনমি আমরা বলতেছি। ঠিক আছে, ওকে। এবং দেখো খেয়াল করো তৃতীয় যে একটা উদাহরণ আমরা পাচ্ছি শারীরবিদ্যা বা ইংলিশে বলা হচ্ছে ফিজিওলজি। কি উচ্চারণ করো সবাই, ফিজিওলজি। ফিজিওলজি মানে হচ্ছে একটা জীব, সেটা প্রাণী, মানে আমরা ধরো মানুষ আমরাও হইতে পারি, আবার একটা গাছপালাও হইতে পারে। এই প্রাণী বেঁচে থাকার জন্য তার শরীরের ভিতরে যেই যেই কাজগুলো করা হচ্ছে সেইগুলোকে আমরা কি বলতেছি বলতো হচ্ছে গিয়ে কি শারীরবিদ্যা বা ফিজিওলজি বলতেছি। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে কি দেই। ধরো আমরা তো মানুষ, তাই না? আমরা যদি বেঁচে থাকতে যাই তাহলে আমাদের কি করা লাগে বলতো, প্রতিনিয়ত খাবার খাওয়া লাগে। সেই খাবারের কি হইতে হবে বলতো, পরিপাক হইতে হবে। আবার এই যে বেঁচে থাকার জন্য আমরা শ্বাস প্রশ্বাসও নিচ্ছি না, এই শ্বাস প্রশ্বাসকে আমরা কি বলি বলতো, শ্বসন বলি। তাহলে খেয়াল করো আমরা যদি বেঁচে থাকতে চাই এরকম পরিপাক শ্বসনের মতো কি আরো অনেক কাজ আমাদের শরীরের ভিতরে হচ্ছে না, এই যে পরিপাক শোষণ, তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে ফিজিওলজি বা কি শারীরবিদ্যা। ঠিক তেমনি একটা গাছের কথা তুমি চিন্তা করো, হ্যাঁ, সবুজ একটা গাছ, আম গাছ, ও যদি বেঁচে থাকতে চায় তাহলে ওর কি কি করা লাগবে? প্রথমত মাটি থেকে কি খনিজ লবণ, পানি, এগুলোকে শোষণ করতে হবে। তারপরে সেই জিনিসপত্র দিয়ে কি খাবার বানাইতে হবে, যেটাকে আমরা কি বলি সালোক সংশ্লেষণ। আবার সেটার কিছু অংশ সে খাবেও, তাই না? তার মানে একটা উদ্ভিদ সে যদি বেঁচে থাকতে যায় তাহলে তার বডির মধ্যে কিন্তু কি বলতো পানি, খনিজ লবণ শোষণ, তারপরে হচ্ছে গিয়ে কি সালোক সংশ্লেষণ, তারপরে কি শ্বসন, সবকিছুই হচ্ছে গিয়ে কি হচ্ছে, ওইগুলো হচ্ছে তার শরীরের কি বলতো শারীরবিদ্যা বা কি ফিজিওলজি। বুঝা গেছে? তো আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট উদাহরণে চলে যাই। দেখো খেয়াল করো হিস্টোলজি, কি বলতো, হিস্টোলজি। হিস্টোলজি মানে কি জানো? খেয়াল করো এই যে আমাদের শরীরের ক্ষুদ্রতম এককের নাম কি বলতো, ক্ষুদ্রতম এককের নাম কি, কি বলতো, কোষ, তাই না? এই যে ধরো একটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এটা আরেকটা কোষ, এরকম অনেকগুলা কোষ একসাথে হয়ে আমাদের বডিতে কি তৈরি করে বলতো? আমাদের বডিতে কিন্তু অনেকগুলা কোষ একসাথে হয়ে টিস্যু তৈরি করে। কি তৈরি করে? টিস্যু। আমরা কিন্তু জানি যে একই জায়গা থেকে তৈরি হচ্ছে অনেকগুলা কোষ যদি একই রকম কাজ করে সেটাকে আমরা কি বলি, টিস্যু বলি, তাই না? এখন তুমি চিন্তা করো তোমার হাতের এইখানে একটা টিস্যু, আবার তোমার চোখে কিন্তু অন্য ধরনের টিস্যু, ব্রেন বা মস্তিষ্কের মধ্যে কিন্তু অন্যরকম টিস্যু, তোমার জিহ্বায় কিন্তু আবার অন্যরকম টিস্যু, কানের ভিতর কিন্তু আবার অন্যরকম টিস্যু, তাই না? মানে এক এক রকম কোষ, এবং প্রত্যেকটা টিস্যুর কাজ কি এক এক রকম। তুমি চিন্তা করো তোমার জিহ্বার টিস্যুগুলো কি করতেছে, তোমার স্বাদ নিচ্ছে, বাট চোখের ভেতরে অনেকগুলা কোষ মিলে যে টিস্যুটা তৈরি করতেছে সেটা কি করতেছে, তোমাকে দর্শনে বা কোনো কিছু দেখতে কি বলতো হচ্ছে গিয়ে কি সাহায্য করতেছে। আবার হাত পায়ের টিস্যুর কাজ কি বলতো আর এক রকম। তো এই যে
বায়োলজির যেই শাখাটা আমাদের এই টিস্যুটা কিরকম ভাবে গঠিত হয়েছে, এদের বিন্যাসটা কেমন, এরা কিরকম কাজ করতেছে, এইটা নিয়ে যে একটা আইডিয়া আমাদেরকে দেয় বা আমাদেরকে একটা ধারণা বা একটা জ্ঞান আমাদেরকে দেয়, সেটাকে আমরা কি বলি বলতো? হিস্টোলজি আমরা হচ্ছে গিয়ে কি বলে থাকি। এরপর হচ্ছে ভ্রূণ বিদ্যা। কি বলতো? ভ্রূণ বিদ্যা। দেখো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করতেছিলাম ডিটেলসে। তো সবার ফার্স্টে আমাকে ভ্রূণ জানার আগে আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। আমাদের মানুষের, ধরো এই যে মানুষ, হ্যাঁ আমি মানুষের উদাহরণটা দিচ্ছি কারণ আমরা এটা নিয়ে বেশি পরিচিত। আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, সেটা আমাদের শরীরের এইখানের কোষ হোক বা আমাদের জনন কোষ হোক, সব কোষের মধ্যে কিন্তু 2 সেট ক্রোমোজোম থাকে। কয় সেট ক্রোমোজোম থাকে? 2 সেট। ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে আমরা জানি। এই জোড়ায় জোড়ায় যে থাকে এটাকে আমরা কি বলি? 2 সেট ক্রোমোজোম। ঠিক আছে? তো দেখো খেয়াল করো, এই যে পুরুষ, আমাদের সমাজে যারা পুরুষ, এদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে কি আছে? 2 সেট করে ক্রোমোজোম আছে। আবার আমাদের সমাজে যারা হচ্ছে মহিলা বা মা, তাদের শরীরেও কি আছে বলতো? 2 সেট করে ক্রোমোজোম আছে। আমরা কিন্তু আগের ক্লাসের বেসিক থেকে জানি যে এই যে বাবা মা বা পুরুষ নারী, এদের যখন জনন হয় তখন এদের জনন কোষের মধ্যে যে 2 সেট ক্রোমোজোম থাকে, এরা মিওসিস প্রক্রিয়ায়, কি বলতো? মিওসিস প্রক্রিয়ায় ফার্স্টে ক্রোমোজোমকে অর্ধেক করে ফেলে। কি করে ফেলে? অর্ধেক। এই যে 2 সেট থেকে কি করে ফেলছে? অর্ধেক করে ফেলছে। প্রথমে যখন 2 সেট ছিল, এইটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোজোম। কি ক্রোমোজোম? ডিপ্লয়েড ক্রোমোজোম। এই যে আমাদের বডির প্রত্যেকটা কোষে যে 2 সেট করে ক্রোমোজোম থাকে, এটাকে আমরা কি বলি? ডিপ্লয়েড ক্রোমোজোম। এরপরে জনন কোষ বা গ্যামেট। কি বলতো? এই জনন কোষগুলোর নাম হচ্ছে কি বলতো? গ্যামেট। হ্যাঁ, এটার নাম কি? গ্যামেট। এই জনন কোষ বা গ্যামেট তৈরি করার সময় এরা মিওসিস নামক কোষ বিভাজন ফলো করে ক্রোমোজোম অর্ধেক করে হ্যাপ্লয়েড ক্রোমোজোম হচ্ছে গিয়ে কি তৈরি করে। এইবার মা থেকে আসে হ্যাপ্লয়েড, বাবা থেকেও কি আসে? হ্যাপ্লয়েড। এরা মিলে কি করে বলতো? এরা মিলে হচ্ছে গিয়ে কি আমাদের শরীরে এই যে একটা হচ্ছে গিয়ে কি ডিপ্লয়েড, কি বলতো? একটা ডিপ্লয়েড নতুন একটা কোষ তৈরি করে। ঠিক আছে? এই যে ডিপ্লয়েড কেন বলতো? 2 সেট ক্রোমোজোম। এই কোষটার নাম হচ্ছে জাইগট। এটার নাম কি বলতো? জাইগট। ঠিক আছে? এইবার এই জাইগটের কোষ কিন্তু একটা, বাট সেই কোষের মধ্যে ক্রোমোজোম কিন্তু কয় সেট? 2 সেট। এইবার এই জাইগটের কোষটা বুঝছো, অনেকবার কোষ বিভাজন হয়। যে অনেকবার কোষ বিভাজন হয়ে এরকম একটা কোষের থলিতে পরিণত হয়েছে। বুঝছো? কোষের একটা থলিতে পরিণত হয়েছে। আর এইটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি ভ্রূণ নামে হচ্ছে গিয়ে কি ডাকি। তাহলে আমরা কি সবাই ক্লিয়ার ভ্রূণ জিনিসটা আসলে কি? আমাদের জনন কোষ, কি বলতো? আমাদের প্রথমত যে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হচ্ছে মা এবং বাবার বডিতে আলাদা করে, এগুলোর মিলিত হয়ে ফার্স্টে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করতেছে, যেটার নাম কি? জাইগট। কয় সেট ক্রোমোজোম? 2 সেট। কারণ কি? ডিপ্লয়েড। ওইটার বারবার বিভাজন হয়ে যে একটা নিরেট একটা কোষপুঞ্জ তৈরি করতেছে, যেখান থেকে পরবর্তীতে আমাদের শরীরের চোখ, নাক, মুখ, কান, হাত, পা সবকিছু তৈরি হচ্ছে। যে এইখানের এই কোষগুলো থেকেই কিন্তু কোনো কোষ থেকে মাথা তৈরি হচ্ছে, কোনো পাশ থেকে হচ্ছে গিয়ে কি হাত তৈরি হচ্ছে, কোনো কোষগুলো মিলে হচ্ছে পা তৈরি করতেছে, এইভাবে তৈরি করতেছে। ওই নিরেট কোষপুঞ্জটাকে আমরা কি বলতেছি বলতো? ভ্রূণ আমরা বলতেছি। তাহলে আমরা কি এবার বুঝতে পারছি পুরো জিনিসটা? তো এই যে ভ্রূণটা, এই ভ্রূণটা কি কোষ দ্বারা তৈরি হচ্ছে, জাইগোটটা কেমন, বা ভ্রূণের গঠন, সৃষ্টি, এই সব কিছু নিয়ে বায়োলজির যেই শাখায় তোমার হচ্ছে গিয়ে কি আইডিয়া দেওয়া হয়, সেটাকে আমরা কি বলি বলতো? ভ্রূণ বিদ্যা। হ্যাঁ, ভ্রূণ কিন্তু ডিপ্লয়েড, অবশ্যই ডিপ্লয়েড। কারণ কি? দেখো তুমি চিন্তা করো, ভ্রূণটা আসছে কোন জায়গা থেকে? জাইগোট থেকে, তাই না? জাইগোট যদি ডিপ্লয়েড হয়, তাহলে ভ্রূণের প্রত্যেকটা কোষও কিন্তু কি বলতো? ডিপ্লয়েডই হচ্ছে গিয়ে কি হচ্ছে। ঠিক আছে? এই তো নরসিন ধান বসে, হ্যাঁ ক্লিয়ার। ওকে, হ্যাঁ ভ্রূণটাকেই না, স্টেম সেল আমরা বলি হচ্ছে জনন মাতৃকোষকে, বুঝতে পারছো? আর ভ্রূণ তো এমব্রায়ো। ক্লিয়ার? ওকে, এইবার হচ্ছে গিয়ে কি দেখো, আমরা হচ্ছে গিয়ে কি তাহলে আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এইবার দেখো কোষ বিদ্যা বা কি সাইটোলজি। কি বলতো? কোষ বিদ্যা বা কি বলতো? সাইটোলজি। হ্যাঁ, তো দেখো খেয়াল করো, এই যে আমাদের বডির প্রত্যেকটা কোষ, এই কোষের ভিতর কি থাকে? নিউক্লিয়াস থাকে, আবার ভিতর কি থাকে? সাইটোপ্লাজম থাকে, তাই না? তো এই কোষের গঠন কেমন, কোষটা কি কাজ করে, তুমি চিন্তা করো। তোমার মস্তিষ্কের যে কোষ, সেটাকে আমরা কি নামে ডাকি বলতো? সেটাকে আমরা নিউরন নামে ডাকি না? সেইটার কাজ কিরকম? আবার তোমার পেশি, তোমার হাতে পায়ের যে পেশি, সেটাও তো এক প্রকার কোষ, কিন্তু সেই কোষটার কাজ কি ব্রেনের যে নিউরন তার মতো? অবশ্যই না। আমাদের বডির এক এক জায়গায় এক এক রকম কোষ আমরা পাই, সেই কোষগুলো দেখতে এক এক রকম হয়, তাদের কাজও কিন্তু কিরকম হয় বলতো? এক এক রকম হয়। এই যে প্রত্যেকটা কোষের গঠন কিরকম, তাদের কাজ কিরকম, এবং ওই কোষগুলো কিভাবে বিভাজিত হয়,
এইটা নিয়ে যে বিদ্যা সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি কোষবিদ্যা বা সাইটোলজি বলি। ঠিক আছে, এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখো কোষের ইংলিশ কি দিয়ে শুরু হয় বলতো? সি দিয়ে শুরু হয় না? সেল। কোষ মানে কি? সেল না? তো সেল শব্দটা সিতে আছে, সাইটোলজি কিসে আছে বলতো? সিতে হচ্ছে গিয়ে কি আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যে কোষ নিয়ে আলোচনা করার যে টোটাল বিদ্যাটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি কোষ বিদ্যাটা বলে থাকি। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো খেয়াল করো, বংশগতিবিদ্যা বা এটাকে ইংলিশে আমরা কি বলি বলতো? জেনেটিক্স বলি। কি বলি? জেনেটিক্স। খেয়াল করো, খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, খেয়াল করো, তোমরা ডেইলি লাইফে একটু এর ব্যাপারটা কিন্তু শুনো যে, তাই না, যে আচ্ছা তুমি তো দেখতে হচ্ছে তোমার মার মতো হইছো, তাহলে তোমার তো এইটা তোমার বাবার মতো হইছে, তাই না? আমরা এরকম শুনি না যে আমাদের আমাদের যে আমাদের যে পুরো চরিত্র বা আমাদের যে বৈশিষ্ট্যগুলা, কিছু অংশ কিন্তু আমাদের বাবা থেকে আসে, কিছু অংশ কিন্তু আমাদের মা থেকে আসে। কেন বলো তো? ওই যে আগের স্লাইডে দেখো খেয়াল করো, যখনই একটা নতুন ভ্রূণ বা নতুন একটা বাচ্চা তৈরি হয়, তার বডির যে ক্রোমোজোম, যেই ক্রোমোজোম মানে কি, যে হচ্ছে তার বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে, অর্ধেক ক্রোমোজোম কিন্তু আসতেছিল কোন জায়গা থেকে? বাবা থেকে। অর্ধেক ক্রোমোজোম আসতেছিল কোন জায়গা থেকে বলতো? মা থেকে, তাই না? তার মানে তুমি আমি আমরা যেই বলো না কেন, আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যই, কিছু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাবার মতো, কিছু বৈশিষ্ট্য কার মতো বলতো? আমাদের মার মতো। আর এই যে আমাদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা কেমন, এই সব কিছু নিয়ে আলোচনা করাটাকে আমরা কি বলি? বংশগতি বিদ্যা বলি। এইখানে জিন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে কি করা হয় বলতো? আলোচনা করা হয়। ঠিক আছে, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া জিন কি জিনিস? ঠিক আছে, রাতের বেলা যেটা আমরা দেখি ওইটাকে জিন বলে, তাই তো? না, এই জিন সেই জিন কিন্তু না। খেয়াল করো, এই যে হচ্ছে আমাদের একটা কোষ, এটা কি বলতো? আমাদের একটা কোষ। হ্যাঁ, এই কোষের ভিতরে এটা কি বলতো? নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো? এটা নিউক্লিওলাস, তাই না? এটার নাম কি? নিউক্লিওলাস। আর এই যে কি থাকে বলতো? এটা আমরা কি বলি? এটাকে ক্রোমাটিন। কি বলি বলতো? ক্রোমাটিন বলি, অথবা এটাকে আমরা ক্রোমোজোমও বলে থাকি। কি বলে থাকি বলতো? এটাকে আমরা কি নামে ডাকি বলতো? অথবা ক্রোমোজোমও বলে থাকি, তাই না? এবং আমরা কিন্তু জানি যে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ, ধরে এই নির্দিষ্ট অংশ, এখানে কিন্তু ডিএনএ থাকে। কি থাকে বলতো? ডিএনএ। এই যে আমরা এরকম করে কি জানি বলতো? ডিএনএ থাকি, তাই না? আমরা ছোটবেলায় ডিএনএ ছবি দেখছি না? এবং তোমরা কি জানো, ধরো তোমাদের যে ডিএনএ, এই ডিএনএর ধরো এইটুকু অংশ তোমার একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এইটুকু অংশ ডিএনএ এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য। ধরো এই বৈশিষ্ট্যটা হচ্ছে এ বৈশিষ্ট্য প্রকাশ করে, এইটুকু অংশ হচ্ছে বি বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, তো আমাদের তোমার হচ্ছে গিয়ে কি ক্রোমোজোমের ডিএনএর একটা নির্দিষ্ট অংশ, ধরে যে এই অংশটা যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে ওই অংশটাকেই কি বলা হয় বলতো? একটা জিন বলা হয়। কি বলা হয়? একটা জিন বলা হয়। তাহলে এইবার কি আমরা বুঝতে পারছি জিন কি? ক্রোমোজোমের বা ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যদি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি? জিন বলি। এখন তুমি চিন্তা করো, তোমার যে কোষ, তোমার বডির প্রত্যেকটা কোষের মধ্যে অর্ধেক ক্রোমোজোম তোমার বাবা থেকে আসছে, অর্ধেক ক্রোমোজোম কি তোমার মা থেকে আসছে। আর সেই ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। তার মানে অর্ধেক বৈশিষ্ট্য কিন্তু তোমার বাবা থেকে আসছে, অর্ধেক বৈশিষ্ট্য কিন্তু তোমার মা থেকে আসছে। যে এইগুলো নিয়ে আলোচনা করা, এই জিন, এই ডিএনএ নিয়ে আলোচনা করা, ঠিক আছে, এইগুলাই হচ্ছে কি বলতো? হচ্ছে বংশগতি বিদ্যা, হচ্ছে কি বা জেনেটিক্স আমরা হচ্ছে বলে থাকি। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি দেখো, 8 নম্বর আছে কি বলতো? বিবর্তনবিদ। ঠিক আছে, বিবর্তনবিদ্যা বা ইংলিশে আমরা কি বলতেছি? এভুলেশন বলতেছি। ঠিক আছে, তো দেখো, মানে কখনো কিরকম চিন্তা করছো যে সেটা হচ্ছে, মানে আমরা কিন্তু খুব কমন কতগুলা ঘটনা শুনি যে, ঠিক আছে, যে বানর থেকে নাকি মানুষ হচ্ছে গিয়ে কি আসছে, তাই না? এখন এই যে বানর থেকে মানুষ আসছে অনেকে বলে, আবার অনেকে বলে কি জানো, এই পৃথিবীতে মানুষ হুট করে সৃষ্টি হয় নাই, ক্ষুদ্র ক্ষুদ্র জীব থেকে আস্তে আস্তে কি হয়েছে বলো তো? হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি আস্তে আস্তে মানুষ তৈরি হয়েছে। আবার অনেকে এরকম বলে কি জানো, যে আগে জিরাফ আছে না, যেগুলোর গলা এখন অনেক লম্বা, বলা হয়তো কি আগের কালে জিরাফ গুলা ছিল ঘোড়ার মতো দেখতে, বুঝতে পারছো? বাট আস্তে আস্তে জিরাফের গলাগুলা কি হয়েছে বলতো? হচ্ছে গিয়ে কি লম্বা হয়ে গেছে। বা এরকম বলা হয় যে আগের কালে তোমার হচ্ছে গিয়ে কি ডাইনোসর ছিল, এখন হচ্ছে ডাইনোসর নাই। তো এই যে চিন্তা করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রাণী সময়ের সাথে সাথে তার বডিতে কি হয়েছে বলতো? অনেক পরিবর্তন হয়েছে। বিজ্ঞানীরা তো এই কথাটা বলারই চেষ্টা করছে, তাই না? এই জিনিসটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে বিবর্তন। যে পৃথিবীতে প্রাণ কিভাবে তৈরি হয়েছে, জীবের বিবর্তন বা ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয়। মানে কি, যে জীবের বডিতে যে পরিবর্তনগুলা হয়েছে, এই পরিবর্তন সবকিছু নিয়ে আলোচনা করার জন্য বিজ্ঞানের যে শাখা, সেটাকে আমরা কি বলি বলতো? বিবর্তন বিদ্যা হচ্ছে আমরা বলে থাকি। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরে খুব সুন্দর আরেকটা পয়েন্টের কথা বলা হয়েছে, সেটা কি বলতো? বাস্তুবিদ্যা
বা ইংলিশে কি বলা হয় বলতো, ইকোলজি। কি বলতো, ইকোলজি। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, দেখো তুমি বা আমি এবং আমাদের আশেপাশের যে পরিবেশ, সেই পরিবেশের সাথে আমাদের যে একটা সম্পর্ক, এই পুরো জিনিসটাকেই কি বলা হয় বলতো, বাস্তুবিদ্যা বা ইকোলজি বলা হয়ে থাকে। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে কি দেই, ধরো একটা মাছ, সে তো পানিতেই থাকে, তার মানে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার সব কিছু, জনন, খাওয়া দাওয়া, জনন, বসবাস, সবকিছু কি বলতো ওই পানির মধ্যে, পরিবেশেই বড় হইছে, পানির সাথেই তার সম্পর্ক। তাহলে এই পুরো জিনিসটাকে বলা হয় কি বলতো, একটা বাস্তুবিদ্যা। তার মানে খুব সিম্পল একটা কনসেপ্ট, একটা প্রাণী বা একটা গাছ বা যা কিছু, মানে যারই জীবন আছে, সে এবং তার আশেপাশের পরিবেশ, সেই পরিবেশের সাথে তার যে একটা সম্পর্ক, এই সব কিছুকে মিলায় যেইটা জিনিসটা হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, বাস্তুবিদ্যা বা ইকোলজি। ওই দেখো এখানে বলছে যে এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক, মানে ওই যে পরিবেশ আর জীব, পরিবেশ আর কি বলতো হচ্ছে জীব, এই দুজনের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কটাকে আমরা কি বলতেছি বলতো হচ্ছে গিয়ে কি, ইকোলজি বা বাস্তুবিদ্যার মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। ক্লিয়ার? ওকে, এইবার দেখো সেটা হচ্ছে গিয়ে কি, আমি তোমাদের প্রশ্নগুলোতে আসতেছি। এন্ডোক্রাইনোলজি কি বলতো, এন্ডোক্রাইনোলজি, যেটাকে ইংলিশে আমরা কি বলি বলতো, হরমোন বিদ্যা বলি। কি বলি বলতো, সরি, আচ্ছা ইংলিশে আমরা বলি এন্ডোক্রাইনোলজি। মানেটা কি দেখো, জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয় এই শাখায়। এখন প্রশ্ন হচ্ছে যে হরমোনটা কি, তাই না? আমরা কি জানি যে ধরো আমাদের বডিতে কিছু কোষ আছে, সেই কোষগুলা থেকে অলওয়েজ একটা তরল খরিত হয়। কি খরিত হয় বলতো, একটা তরল। এই তরলটা যেখানে খরিত হচ্ছে সেইখান থেকে দূরে একটা স্থানে চলে যাচ্ছে। কোথায় বলতো, দূরে একটা স্থানে, যে যদি একটা নির্দিষ্ট কাজ করে, কি কাজ করে বলতো, একটা নির্দিষ্ট যদি একটা কাজ করে, তাহলে সেইটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি, হরমোন হচ্ছে গিয়ে কি আমরা বলে থাকি, তাই না? একটা এক্সাম্পল তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে কি দেই, এই যে দেখো আমাদের যে শরীরের যে রং, স্কিন যে কালার, তাই না, আমাদের একরকম, যারা আমেরিকায় থাকে তাদের হচ্ছে একরকম, আবার যারা ধরো আফ্রিকায় থাকে তাদের কি বলতো শরীরের কালারটা কি বলতো আরেক রকম না? ধারণা করা হয় কি জানো, মেলানিন। কি বলতো, মেলানিন। কি বলতো, আবারও বলতেছি, কি, মেলানিন। এই যে মেলানিন নামক একটা হরমোন যাদের শরীরে বেশি থাকবে, তাদের স্কিনের কালারটা বা শরীরের কালারটা তত বেশি গাঢ় হবে, মানে কালোর দিকে হচ্ছে গিয়ে কি যাবে। তার মানে তোমরা বলতেই পারো যে ভাইয়া, তার মানে আফ্রিকায় যারা মানে যারা আছে তাদের বডিতে মেলানিন নামক হরমোনটা বেশি, এই জন্য তার স্কিনের কালারটা ওইরকম কালো হচ্ছে। যারা আছে আমেরিকান, তাদের বডিতে মেলানিন নামক হরমোনটা একদমই কম, এই জন্য ওদের বডিটাকে একদম সাদা হচ্ছে। আর আমাদের বডিতে মেলানিনটা মোটামুটি আছে দেখে আমাদের কালারটা এরকম হচ্ছে। তাহলে চিন্তা করো, তোমরা যদি এই কথাটা বলো, তার মানে কি প্রমাণিত হয়, যে মেলানিন একটা হরমোন কি করলো, একটা নির্দিষ্ট কাজ করলো, কি তোমার শরীরের হচ্ছে গিয়ে একটা রঙের জন্য সে হচ্ছে দায়ী। এই যে আমাদের শরীরের কিছু তরল পদার্থ একটা নির্দিষ্ট জায়গা থেকে ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে দূরের কোনো জায়গায় যে যদি একটা নির্দিষ্ট কাজ হচ্ছে, ফাংশন করে, সেটাকে আমরা কি বলি বলতো হচ্ছে গিয়ে কি, হরমোন বলে থাকি। ঠিক আছে? আর একটা সুন্দর উদাহরণ দেখো, আমরা দৈনন্দিন জীবনে একটা রোগের কথা সবাই মোটামুটি শুনে থাকি, আমাদের অনেকের বাসায় তোমার হচ্ছে এই রোগটার হয়তো বা পেশেন্ট আছে, নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, তাই না? আমরা সবাই কি জানি যে রক্তে যদি অতিরিক্ত লেভেলের গ্লুকোজ বা সুগার চলে আসে, তখন যে একটা রোগ হয়, সেটাকে আমরা কি বলতেছি, ডায়াবেটিস বলতেছি। এখন তোমরা কি জানো, তুমি আমি আমাদের এখন ডায়াবেটিস কেন নাই? বিকজ আমাদের শরীরে একটা হরমোন আছে। কি আছে? একটা হরমোন আছে। সেই হরমোনটার নাম কি জানো? সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। কি বলতো? কি? ইনসুলিন। হ্যাঁ, এই হরমোনটার কাজটা কি জানো? এই হরমোনটার কাজ হচ্ছে আমাদের শরীরের এই যে গ্লুকোজ আছে না, এই গ্লুকোজের পরিমাণ কমায় ফেলা। কি বলতো? কমায় ফেলা। তুমি আমি আমরা এখন যতই মিষ্টি খাই না কেন, দেখবো যে আমাদের কিন্তু ডায়াবেটিস হচ্ছে না, আমাদের ইয়াংদের। কেন বলতো? আমাদের শরীরে একটা হরমোন আছে, নাম কি? ইনসুলিন। ও কি করতেছে? রক্তের ওই গ্লুকোজের লেভেলটা কমায় রাখতেছে। কিন্তু যারা ধরো একটু বয়স্ক বা যাদের শরীরে ইনসুলিনটা তৈরি হচ্ছে না, তাদের কিন্তু ওই যে বডিতে কি রক্তেতে গ্লুকোজের লেভেল বেড়ে যাচ্ছে, এবং যার কারণে তাদের কোন রোগ হচ্ছে? ডায়াবেটিস রোগটা হচ্ছে কি হচ্ছে। তাহলে চিন্তা করো, এইখানেও কিন্তু একটা হরমোন, সেই হরমোনটার নাম কি? ইনসুলিন। কাজটা কি করতেছিল? তোমার হচ্ছে গিয়ে কি, এই যে রক্তের গ্লুকোজের পরিমাণটা কমায় ফেলতেছিল। তো এই এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যাতে আমরা করি কি জানো, এই যে আমাদের একটা হরমোন কোনখান থেকে বের হচ্ছে, কোথায় যে কাজ করতেছে, কি রকম কাজ করতেছে, কম থাকলে কি হবে, বেশি থাকলে কি হবে, এই সবকিছু নিয়ে আলোচনা করার জন্য
বিজ্ঞানের যে শাখাটা সেটাকে আমরা কি বলি বলতো, এন্ডোক্রাইনোলজি বলে থাকি। ঠিক আছে, এবার দেখো 11 নম্বরে যেটা আছে সেটা কি বলতো, জীব ভূগোল বিদ্যা বা কি বায়ো জিওগ্রাফি। ঠিক আছে, দেখো এই শাখায় কি করি, এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন নিয়ে আলোচনা করা হয়। দেখো একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, তুমি একটু চিন্তা করো তো, সাইবেরিয়া অঞ্চল, যে অঞ্চলে বরফ পড়ে, ওই অঞ্চলের কি একটা শ্বেত ভাল্লুক আছে না, যেটাকে আমরা পোলার বেয়ার বলি। আবার তুমি একটু আফ্রিকার কথা চিন্তা করো তো, ওইখানে কি তুমি এই শ্বেত ভাল্লুকটা পাবা? ওইখানে তো কালো ভাল্লুক পাবা, তাই না? আবার রয়্যাল বেঙ্গল টাইগারের কথা চিন্তা করো, শুধুমাত্র কোথায় পাওয়া যায়? বাংলাদেশের সুন্দরবনেই পাওয়া যায়, তাই না? এই যে চিন্তা করো, এক এক জায়গার পরিবেশে যে এক এক রকম জীব পাওয়া যাচ্ছে, এইটা নিয়ে আলোচনা এবং তারা কিভাবে ওই পরিবেশে বেঁচে আছে, ওইটা নিয়েও হচ্ছে কি একটা জ্ঞান তোমাকে দেওয়ার জন্য বায়োলজির যে শাখাটা আছে সেটাকে আমরা কি বলি বলতো, জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি হচ্ছে কি আমরা বলে থাকি। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো, তো মোটামুটি আমরা কিন্তু দেখো খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি মোটামুটি বায়োলজির হচ্ছে গিয়ে কি যেই তোমার হচ্ছে শাখাগুলা, মানে তাত্ত্বিক শাখাগুলা যেইগুলা হচ্ছে গিয়ে কি তোমাদেরকে জ্ঞান দিচ্ছে, এগুলো সম্পর্কে আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, তো এখন আমি তোমাদের সামনে একটা কুইজ হচ্ছে গিয়ে কি আমি করব। অনেকেই হচ্ছে গিয়ে এখন জয়েন হচ্ছে গিয়ে কি করছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে কি যে দিবা, ফাইজা, জাইদি, তাজ, তারপর সাদ, দীপ্ত, জাহিন, তারপর হচ্ছে সামান্তা, রিদি, তারপর হচ্ছে তাসমিম, তারপর হচ্ছে গিয়ে কি আরো কে জয়েন করছে, আরো সিনথিয়া, ইলিয়া, সানজিদ, অনেকে জয়েন করছে। তো আমি সবার জন্য এখন আমি করব কি একটা কুইজ হচ্ছে গিয়ে কি আমি দিব। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা কুইজটা ভালো করে পড়ে, অপশনগুলো পড়ে তারপরে অ্যান্সার করা। আমি প্রথমত কুইজটা দিয়ে আমি আগে বুঝাচ্ছি, তারপরে আমি যখন সময় বলবো স্টার্ট, তখন তোমরা অ্যান্সার দেওয়া শুরু করবা। ঠিক আছে, তো কুইজটা হচ্ছে দেখো, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়? ঠিক আছে, অপশনগুলো দেখো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আশা করি তোমরা সবাই কিন্তু পারবে এটা। ঠিক আছে, সবাই এটা পারা উচিত, এখন সবারই পারা উচিত এইটা। সেটা হচ্ছে অপশনে আছে শারীরবিদ্যা, ইংলিশে বলা হয় ফিজিওলজি, 2 নম্বরে বিতে হিস্টোলজি, 3 নম্বরে সিতে কি সাইটোলজি, আর ডিতে কি মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা, তাই না? তো আমরা হচ্ছে গিয়ে কি আমি হচ্ছে গিয়ে কি 1 থেকে 5 গোনা যখন শুরু করবো, 5 গুনলেই কিন্তু কি বলতো আমরা কুইজের অ্যান্সার নেওয়া শেষ করব। ঠিক আছে, তো শুরু করতেছি। হ্যাঁ, 1 2 3 4 5 স্টপ। ঠিক আছে, তো 49% হচ্ছে গিয়ে কি অপশন সি কে হচ্ছে বলছে কি সাইটোলজি। এন্ড ইয়েস, সাইটোলজি হচ্ছে গিয়ে কি কারেক্ট অ্যান্সার। এই যারা অন্য অ্যান্সার দিছো, কেন দিছো? দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম যে কোষের গঠন, এই যে একটা কোষ কিরকম, তার কি কাজ করতেছে, এটা নিয়ে আলোচনা করার বিদ্যাটাকে আমরা কি বলছিলাম, সাইটোলজি। আমি এইভাবে মনে রেখে শিখাই দিয়েছিলাম না যে কোষ বলছে, কোষ মানে কি সেল, সেল শব্দটা সি দিয়ে শুরু, সাইটোলজিও কি দিয়ে শুরু বলতো, সি দিয়ে হচ্ছে গিয়ে কি শুরু, তাই না? তো আমি একটু দেখে ফেলি কারা লিডার বোর্ডে হচ্ছে টপ করছে। ও মাই গড, সেটা হচ্ছে নাজিফা বাতুল, ও হচ্ছে 1 সেকেন্ডেরও কম সময় 0.6 সেকেন্ডে অ্যান্সার করছে। তাজও 0.7 সেকেন্ড নিছে। মাহফুজ হাসান ও 0.7 সেকেন্ড, ওরা একদম পাশাপাশি 0.734 সেকেন্ডে দুজন অ্যান্সার দিচ্ছে। নিলয় চক্রবর্তী, এছাড়া নাবিল, আহনাফ, নাহিয়ান, তানিম, তারপর হচ্ছে আবরা, তারিফ, এরা সবাই 0.7 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যান্সার করছে। তো যারা হচ্ছে এবার লিডার বোর্ডে হচ্ছে টপ করতে পারো নাই, তোমাদের সবার উচিত হচ্ছে গিয়ে কি ভালো করে প্রশ্নগুলো পড়ে নেক্সট লিডার বোর্ডে হচ্ছে গিয়ে কি টপ করা। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট হচ্ছে টপিকে চলে যায়। দেখো ফলিত জীববিজ্ঞান। কি ফলিত জীববিজ্ঞান? হ্যাঁ, ফলিত মানে কি বলছিলাম বলতো, ওই যে জীববিজ্ঞানের যেই শাখাটা আমাদের দৈনন্দিন জীবনে কি করা যায় বলতো, প্রয়োগ করা যায়। দৈনন্দিন জীবনে কি করা যায়, প্রয়োগ করা যায়। হ্যাঁ, তো ফলিত জীববিজ্ঞানে ঢোকার আগেই দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখাইলাম, তাই না? মোটামুটি আমরা সবাই বুঝতে পারতেছি না যে এটা কার হচ্ছে গিয়ে কি কঙ্কাল, কি বলতো, ডাইনোসরের, তাই না? এবং দেখো কঙ্কালটা কিন্তু পাথরের মধ্যে একদম মানে চ্যাপ্টা হয়ে আছে, তার মানে এটা কিন্তু এক প্রকার জীবাশ্ম। কি বলতো, জীবাশ্ম। জীবাশ্ম মানে কি প্রাচীন আমলে ছিল, বর্তমানে নাই, বাট যার অস্তিত্ব যে পাথর, মাটি এগুলোর নিচে হচ্ছে আছে, তাই না? তো খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা একটা ডাইনোসরের কিন্তু জীবাশ্ম। এইবার দেখো খেয়াল করো, আমরা জীববিজ্ঞানের যে প্রায়োগিক মানে যে শাখাগুলো আমরা দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারি সেগুলো একটু ডিসকাস করি। হ্যাঁ, এর মধ্যে 1 নম্বরে কি আছে বলতো, হচ্ছে গিয়ে কি
জীবাশ্ম বিজ্ঞান। কি বলতো? জীবাশ্ম বিজ্ঞান। দেখো, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান। ঠিক আছে, যে প্রাচীন আমলে একটা প্রাণী ছিল, সেই প্রাণীটা, ঠিক আছে, যে জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে এইটা নিয়ে গবেষণা করার যে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি বলতো? জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে কি বলতেছি। ঠিক আছে, এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, এই যে জীবাশ্ম বিজ্ঞান, এটা আমাদের ডেইলি লাইফে হচ্ছে গিয়ে কি আমরা কি কাজ, আমাদের ডেইলি লাইফে কিভাবে প্রয়োগ করি? শুনো, এই জীবাশ্ম বিজ্ঞান এইটাকে এখান থেকে আইডিয়া নিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, যে আগের জীবগুলা কেমন ছিল, তারা কোন এমন কাজ করছিল যে যারা তার কারণে তারা হচ্ছে গিয়ে কি পুরো পৃথিবী থেকে নাই হয়ে গেছে। সো ওই কাজগুলো আমাদের করা যাবে না, বা আরো অনেক ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলোর প্রয়োগ হচ্ছে আমরা করতে পারি। এরপরে দেখো, খেয়াল করো, জীব পরিসংখ্যান বিদ্যা। কি বলতো? জীব পরিসংখ্যান বিদ্যা। হ্যাঁ, পরিসংখ্যান মানে কি জানো? গণনা করা। কি করা বলতো? গণনা করা। আমরা করি কি জানো? পৃথিবীর এই যে এই জীববিজ্ঞানের এই শাখা দিয়ে এক এক অঞ্চলে এক এক ভাবে আমরা হচ্ছে গিয়ে কি প্রাণীর সংখ্যা বা উদ্ভিদের সংখ্যা আমরা কি করি বলতো? গণনা করি। একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে গণনা করা হয়েছিল। ঠিক আছে, তো গণনা করে দেখা গেল কি যে বাঘের সংখ্যাটা আস্তে আস্তে কমতেছে। তো তখন কি করলো? তখন হচ্ছে গিয়ে কি বিভিন্ন সংস্থা তারা হচ্ছে পদক্ষেপ নিল যে আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বাঘের সংখ্যা বাড়ানো, বাঘগুলাকে নিয়মিত খাবার দেওয়া বা তাদের জন্য একটা নিরাপদ হচ্ছে আশ্রয় তৈরি করা, এই জিনিসগুলো হচ্ছে আমরা করব। তো দেখ, খেয়াল করো, যখন পরিসংখ্যান বা তোমার হচ্ছে ক্যালকুলেট করে আমি বুঝতে পারলাম যে এই প্রাণীটার সংখ্যা কমে গেছে, তখনই কিন্তু আমি সেই প্রাণীটাকে বাঁচায় রাখার জন্য আমি কি করতে পারছি বলতো? আমি হচ্ছে গিয়ে কি হচ্ছে ব্যবস্থা নিতে পারছি। তো এইটাই হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যার কি বলতো হচ্ছে কি বাস্তবিক প্রয়োগ। বুঝতে পারছো? এবার দেখো, পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা মানে কি বলতো? ওই যে যেই জীব নিজের বেঁচে থাকার জন্য অন্য জীবের উপর হচ্ছে গিয়ে কি আশ্রয় নেয় বা অন্য জীবের সাহায্য নেয়, সেটাকে আমরা কি বলি বলতো? পরজীব বলি, তাই না? এবং ম্যাক্সিমাম টাইমে হয় কি জানো? এই পরজীবগুলা আমাদের জন্য বা যে যার সে সাহায্য নিচ্ছে তাকে হচ্ছে ক্ষতি হচ্ছে করে। ফর এক্সাম্পল দেখো, আমাদের বডিতে বিভিন্ন কৃমি, এরা কিন্তু পরজীবী হিসেবে থাকে। তো এরা কি করে বলতো? আমাদের শরীর থেকে রক্ত এগুলো নিয়ে কি করে বলতো হচ্ছে গিয়ে কি সে আমাদের শরীরের ক্ষতি করে। তো আমরা করি কি জানো? এই পরজীব কারা কারা আছে এদের সম্পর্কে একটা আইডিয়া নেই, তারপর কিভাবে এদেরকে প্রতিরোধ করা হয়, কিভাবে এরা ক্ষতি করতেছে, এই আইডিয়াটা নিয়ে সরাসরি ওদের বিরুদ্ধে আমরা একটা কি প্রতিরোধ করে ফেলি। বুঝা গেছে? তো তাহলে পরজীবী বিদ্যা আমরা হচ্ছে গিয়ে কি বুঝতে পারলাম। এইবার হচ্ছে গিয়ে কি দেখো, আমরা হচ্ছে কোথায় গেলাম বলতো? হচ্ছে গিয়ে কি মৎস্য বিজ্ঞান। কি বিজ্ঞান বলতো? মৎস্য বিজ্ঞান। দেখো, মাছ এবং মাছের উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক যে হচ্ছে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি? মৎস্য বিজ্ঞান। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া, এটার আমাদের ডেইলি লাইফে কি কাজ? অনেক কাজ। শুনো, আগে দেখবা যে আমাদের দেশে কিন্তু বিদেশি কার্প মাছগুলা এগুলা কিন্তু আমাদের দেশের পুকুরে বা তোমার বিলে চাষ করা যাইতো না, কিন্তু এই মৎস্য বিজ্ঞানটাকে কাজে লাগায়, মানে এই বিজ্ঞানটাকে কাজে লাগায় আমরা এখন কম জায়গার মধ্যে অনেক মাছ উৎপাদন করতে পারতেছি, এবং অনেক মাছ যেগুলো আমাদের দেশে আগে জন্ম নিত না, সেই মাছগুলোকে আমরা এখন কি করতে পারতেছি বলতো? আমাদের দেশে চাষ করতে পারতেছি। তো এটা কিন্তু একটা ব্যবহারিক প্রয়োগ। চিন্তা করো, ওই মাছগুলাই কিন্তু তুমি হচ্ছে গিয়ে কি বলতো রান্না করে খাইতেছো। তার মানে এই মৎস্য বিজ্ঞান যদি না থাকতো, তাহলে ওই বিদেশি মাছগুলা কিন্তু কি করতে পারতা না, তুমি রান্না করে খাইতে পারতা না। বুঝা গেছে? এরপরে কি বলতো? কীট তত্ত্ব। কীট তত্ত্ব মানে কি জানো? ওই যে কীট পতঙ্গ, ধরো মাকড়সা থেকে শুরু করে অন্যান্য যে কীট পতঙ্গ, ঠিক আছে, তেলাপোকা, এইগুলো নিয়ে গবেষণা করার যে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি বলতো? কীট তত্ত্ব বলে থাকি। ঠিক আছে, যে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, দেখছো, মানে ওরা কোন উপকারে আসতে পারে, কোন অপকারে আসতে পারে, কি রকম ক্ষয়ক্ষতি করে, ওদেরকে কিভাবে দমন করা যায়, এই সব কিছু নিয়ে যে তোমার হচ্ছে গিয়ে কি বিজ্ঞানটা, এটাকে আমরা কি বলি বলতো? হচ্ছে গিয়ে কি এটাকে আমরা হচ্ছে গিয়ে কি তোমার কীটতত্ত্ব আমরা হচ্ছে গিয়ে কি বলে থাকি। ঠিক আছে, এরপরে 6 নম্বরে কি আছে বলতো? অণুজীব। কি বলতো? অণুজীব। এই অণুজীব মানে কি জানো? এদেরকে খালি চোখে দেখা যায় না, এদেরকে দেখার জন্য আমাদের ওই যে মাইক্রোস্কোপ লাগে। কি লাগে? মাইক্রোস্কোপ লাগে। হ্যাঁ, তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইগুলা নিয়ে যে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি বলতো? অণুজীব বিজ্ঞান আমরা বলে থাকি। ঠিক আছে, তো ঠান্ডা মাথায় হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাইয়া, এই অণুজীব বিজ্ঞান এর হচ্ছে আমাদের বিষয় হচ্ছে কি কাজ? ঠিক আছে, তো ঠান্ডা মাথায় হচ্ছে গিয়ে কি একটা জিনিস হচ্ছে গিয়ে কি দেখো, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে গিয়ে কি 2020 সালে মনে আছে আমাদের
পুরো পৃথিবী জুড়ে একটা ভাইরাস হচ্ছে অ্যাটাক করছিল, নাম কি? করোনা ভাইরাস, তাই না? তো এই করোনা ভাইরাস যখন সবাইকে অ্যাটাক করা শুরু করলো, বাংলাদেশে শুরু করলো, আমরা সবাই মোটামুটি টিভি সেটের সামনে আমরা বসে থাকতাম, আমরা জানতাম আচ্ছা ঠিক আছে করোনা যত না হয় এই জন্য একজন থেকে আরেকজনকে 3 ফুট দূরত্বে থাকতে হবে, করোনা যেহেতু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় সুতরাং মাস্ক পরতে হবে, তাই না? করোনা হলে নিজেকে আলাদা ঘরে বন্দি করতে হবে। চিন্তা করো, তুমি কিন্তু করোনা সম্পর্কে, ওই ভাইরাস সম্পর্কে আইডিয়া নিয়েই তোমার যেন ওই ভাইরাসের মাধ্যমে রোগ না হয় ওই কাজগুলো তুমি করতে পারছো, তাই না? তো ওই অণুজীব বিজ্ঞানের কাজও এইটা। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এরা কিভাবে ছড়ায়, এরা কিরকম রোগ তৈরি করে, কিভাবে এদের থেকে বাঁচা যায় বা প্রতিরোধ করা যায়, এই সম্পর্কে যে আলোচনা করা হয় সেই বিজ্ঞানের নাম কি বলতো? হচ্ছে গিয়ে কি? অণুজীব বিজ্ঞান হচ্ছে গিয়ে কি বলা হয়, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে কি দেখো, নেক্সট আমরা চলে আসি কৃষি বিজ্ঞান। এই অবভিয়াসলি দেখো, খেয়াল করো, এই যে আমাদের যে ফসল, এই ফসলের মধ্যেও কিন্তু কি আছে বলতো? বায়োলজি হচ্ছে অ্যাড করা আছে। কিরকম? খেয়াল করবো, আমরা একটা জিনিস জানি যে আগে কিন্তু আমাদের দেশে অনেক ফসল হইতো না। এই যে বাজারে গেলে দেখবা যে লাল লাল ক্যাপসিকাম বা হলুদ কালারের ক্যাপসিকাম পাওয়া যায়, তাই না? আমরা দেখি না এগুলা? এগুলোকে একটা আগের সময় পাইতাম আমরা? আগে কিন্তু আমরা পাইতাম না। সো এই যে আমরা কৃষি ক্ষেত্রে এই বায়োলজিটাকে অ্যাপ্লাই করে নতুন নতুন ফসলকে বাংলাদেশে কি করতে পারতেছি বলতো? চাষের উপযোগী করে তুলে পারতেছি, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলা হয় বলতো? কৃষি বিজ্ঞান হচ্ছে গিয়ে কি বলা হয়ে থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। দেখো এই যে এটা আমি শুরুতেই বলছিলাম যে ধরো এই যে আমাদের শরীরে কি রোগ হচ্ছে, সেই রোগের কিরকম চিকিৎসা দিচ্ছি, বা সেইখান থেকে তোমার হচ্ছে গিয়ে কি মানে রিকভার করার জন্য কোন কোন টেস্ট করা লাগতেছে, কোন কোন মেশিন আছে, সব কিছু আলোচনা করা হচ্ছে বায়োলজির বা বিজ্ঞানের যে শাখা, সেটাকে আমরা কি বলতেছি? চিকিৎসা বিজ্ঞান। এটা কিন্তু একটা অ্যাপ্লাইড বা ফলিত শাখা। জিন প্রযুক্তি, কি বলতো? জিন প্রযুক্তি। খেয়াল করো, ওই যে আমরা কি পড়ছিলাম যে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশকে কি বলা হয় বলতো? জিন বলা হয় না? ধরো এই যে এই জিনটা, হ্যাঁ ধরো এই যে এইখানের তোমার শরীরের ধরো এই জিনটা, এই এ নামক জিনটা, এর কাজ কি জানো? তোমার চুলের রং কালো করা। কি করা বলতো? চুলের রং কি করবে বলতো? ও কালো করবে। এখন তোমার ইচ্ছা কি জানো? তোমার ইচ্ছা হচ্ছে প্রাকৃতিক ভাবে হচ্ছে গিয়ে কি একটু খয়েরি কালারের চুল পাওয়া, তাই না? এখন তুমি বলতেছো যে ভাইয়া এমন কিছু করেন যার কারণে আমার মাথায় যখন চুল তৈরি হবে তখন থেকেই খয়েরি হবে, তখন থেকেই খয়েরি হবে। তখন আমরা করব কি জানো? তোমার বডির কোন কোষের কোন ক্রোমোজোমের কোন জিনটা চুলের কালারের জন্য দায়ী সেটা বের করব। পরে ওইখানের ওই জিনটাকে আমরা করব কি জানো? আস্তে করে চেঞ্জ করে দিয়ে খয়েরি কালারের চুল তৈরি করতে পারে এমন একটা জিন ওইখানে দিয়ে দিব। এরপরে তোমার বডিতে যে চুলগুলো তৈরি হবে অটোমেটিক কিরকম চুল তৈরি হবে বলতো? খয়েরি কালারের চুল হচ্ছে তৈরি হবে। এইভাবে এই যে জিন এবং জিনের হচ্ছে পরিবর্তন বা সেই জিনটার ব্যবহার যে আমরা করতেছি, এটাকে আমরা কি বলি বলতো? জিন প্রযুক্তি আমরা বলে থাকি, ঠিক আছে? এইবার দেখো প্রাণ রসায়ন। কি বলতো? প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন কি জানো? ধরো এই যে প্রাণ রাসায়নিক বিভিন্ন কার্যাবলী, রোগ ইত্যাদি নিয়ে বিজ্ঞান। আগে বুঝতে হবে প্রাণ রসায়নটা কি। তুমি যা কিছুই খাচ্ছ, ধরো খাবার খাচ্ছ, ওষুধ খাচ্ছ, সবকিছুর মধ্যে কি আছে বলতো? অনেক কেমিক্যাল বা কি রাসায়নিক পদার্থ আছে। ওই যে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থগুলো তোমার শরীরের ভেতরে যে কিভাবে কাজ করতেছে, কিরকম রোগ তৈরি করতেছে বা কিরকম সে রোল প্লে করতেছে, এইটা নিয়ে যে একটা আইডিয়া দেওয়া, এটাকে আমরা কি বলি বলতো? প্রাণ রসায়ন বিদ্যা বলে থাকি, ঠিক আছে? পরিবেশ বিজ্ঞান। এই যে বায়োলজির যে শাখা কাজে লাগায়, ধরো পরিবেশের আরো উন্নয়ন করা যায়। ধরো তুমি চিন্তা করলা যে ভাইয়া আমার আশেপাশের পরিবেশে গাছপালা কমে গেছে, তো তুমি এমন একটা প্রযুক্তি ইউজ করলা যেন কম সময় তোমার আশেপাশের পরিবেশে অনেক বেশি গাছ হয়ে যায়। এই যে এই ধরনের জিনিসগুলা নিয়ে আমাদের বিজ্ঞানের যেই শাখা হচ্ছে কাজ করে, সেটাকে আমরা কি বলি বলতো? পরিবেশ বিজ্ঞান বলি, ঠিক আছে? সামুদ্রিক জীববিজ্ঞান। খেয়াল করো, এটা শুধুমাত্র সমুদ্রের জন্য। সমুদ্রের পানি আর নদীর পানির মধ্যে কি পার্থক্য আছে না? সমুদ্র বিশাল, ওইখানে সামুদ্রিক প্রাণী ছাড়াও প্রবাল থাকে, আরো অনেক কিছু থাকে। তো ওই পরিবেশে প্রাণীগুলা বা মাছগুলা কিভাবে বেঁচে আছে, তারা কিভাবে তাদের ডেইলি লাইফ যাপন করতেছে, এই সব কিছু নিয়ে ডিল করা আমাদের হচ্ছে বিজ্ঞানের যে শাখায় করা হয়, সেটাকে আমরা কি বলি বলতো? সামুদ্রিক জীববিজ্ঞান বলে থাকি, ঠিক আছে? এবার দেখো বন বিজ্ঞান, তাই না? এই যে আমাদের বনে কোন ধরনের গাছ থাকলে ভালো হবে, কোন গাছগুলা বনের ক্ষতি করতেছে, বা আমাদের বনের মধ্যে কোন কোন সম্পদ থাকতে পারে, এই সব কিছু নিয়ে যে আলোচনা করা হয় বায়োলজির যেই শাখায়, সেটাকে আমরা কি বলি বলতো? বন বিজ্ঞান। এবার দেখো জীব প্রযুক্তি। হ্যাঁ,
জীব প্রযুক্তি মানে এটা কি দেখো, বায়োলজি বা জীববিজ্ঞানের যেই প্রযুক্তিগুলা আমাদের মানুষের জীবনটাকে আরো বেশি উন্নত করার চেষ্টা করতেছে, ঠিক আছে, বা মানুষের কল্যাণে ব্যবহার করার চেষ্টা করতেছে, সেটাকে আমরা কি বলি বলতো, জীব প্রযুক্তি। ঠিক আছে। ফার্মেসি, এই ফার্মেসি শব্দটা তো আমরা সবাই জানি তাই না, আমাদের বাসার পাশে ফার্মেসি থেকে কি বিক্রি করে, এখানে ওষুধ বিক্রি করে। তার মানে খেয়াল করো, তোমরা কি একটা জিনিস জানো, আমরা যে ওষুধ খাই না কেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ম্যাক্সিমাম ওষুধ মানে 90% ওষুধই গাছপালা থেকে হচ্ছে আসে। তো কোন গাছ থেকে কোন ওষুধ, কোন গাছের কোন কেমিক্যাল দিয়ে কোন ওষুধ তৈরি করা হচ্ছে, সেই ওষুধটা তোমার শরীরে কিভাবে রোগ হচ্ছে গিয়ে কি মানে একদম ঠেকাচ্ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমাদের যে হচ্ছে গিয়ে কি তোমার বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে ফার্মেসি বলি। এবং এইটাও কিন্তু জীববিজ্ঞানের একটা কোন শাখা বলতো, একটা ফলিত শাখা। বুঝা গেছে? এবার দেখো খেয়াল করো, ওই যে এটা হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। মানে কি জানো, এইবার এখানে বন না, বনের ভিতরে যে প্রাণীগুলা থাকে, ধরো শিয়াল, হায়না, এই টাইপের যে বন্য প্রাণী থাকে বা বিভিন্ন প্রকার হচ্ছে গিয়ে কি শাল, ঠিক আছে, সাপ, এই সব কিছু হচ্ছে গিয়ে কি নিয়ে যে হচ্ছে বিজ্ঞান, সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে বন্য প্রাণী হচ্ছে গিয়ে কি বিদ্যা বলি। ঠিক আছে। একজন কমেন্ট করছে যে ভাইয়া চুলের কালার কি পিঙ্ক করতে পারবো? হ্যাঁ, তুমি যদি পিঙ্ক কালারের জিন বানাইতে পারো, এরপর যদি তোমার হচ্ছে গিয়ে কি বডিতে যেই জিনটা তোমার চুলের রঙের জন্য দায়ী, ওইখানে যদি পিঙ্ক কালারের জিনটা হচ্ছে তুমি মানে ইনসার্ট করতে পারো, তাহলে তোমার চুলের রং অবশ্যই কি বলতো, ন্যাচারালি পিঙ্ক হবে। ঠিক আছে। এরপর দেখো বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে। এখানে আমরা কি করি জানো, এই যে বায়োলজির বিভিন্ন যে তোমার হচ্ছে তথ্য, এই যে আমি তোমাদেরকে বললাম যে সুন্দরবনের বাঘ, এই বাঘ সম্পর্কে তুমি একটা প্রতিবেদন তৈরি করলা, বা তোমার হচ্ছে কুমির সম্পর্কে প্রতিবেদন তৈরি করলা, বা এই যে চুলের রং পিঙ্ক করার জন্য কোন জিনটা দরকার, এই টাইপের জিনিসপত্র তুমি করলা কি একটা কম্পিউটার বা বিভিন্ন প্রযুক্তির যে ডিভাইস গুলো আছে, এইখানে তুমি নোট করে রাখলা এবং তোমার প্রয়োজনে তুমি সেটা ব্যবহার করলা। জীববিজ্ঞানের ওই শাখাটাকে কি বলা হয় বলতো, বায়ো ইনফরমেটিক্স। ইনফরমেটিক্স মানে কি, ইনফরমেশন থেকে আসছে, মানে তোমাকে জানাচ্ছে। ঠিক আছে। তো মোটামুটি এই 17টাই হচ্ছে গিয়ে কি ছিল, হচ্ছে গিয়ে কি আমার কি তোমার হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে কি জীববিজ্ঞানের হচ্ছে গিয়ে কি ফলিত শাখা। এবার আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট একটা হচ্ছে গিয়ে কি কুইজে আমরা হচ্ছে গিয়ে কি চলে যাচ্ছি। ঠিক আছে। তো তোমরা সবাই কুইজটার হচ্ছে গিয়ে কি আগে ভালো করে পড়বা, অপশন দেখবা, তারপর অ্যান্সার করবা। ঠিক আছে। তো আমি আগে এবং আমি যখন স্টার্ট বলবো তখনই তোমরা কি করবা, অ্যান্সার দেওয়া শুরু করবা। ঠিক আছে। তো খেয়াল করো, কুইজটা হচ্ছে এরকম, ফলিত বিজ্ঞান মানে কেবল যেটা পড়লাম, ফলিত বিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখা নিচের কোনটা, এই 4টা অপশনের মধ্যে কোনটা, কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা, অণুজীব বিজ্ঞান। সো তোমাদের অপশন মানে সমস্যা হচ্ছে এখন স্টার্ট। এবার কিন্তু আমি ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কি একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে আমি চাই। ঠিক আছে। কারণ আমরা কেবলই একদম গরম গরম হচ্ছে পড়ে ফেলছি এবং অনেক ডিসকাশন এটা নিয়ে করছি। ঠিক আছে। আর একটু হিন্দি করোনা নিয়ে কথা বলছিলাম, একটু মনে করে দেখো। হ্যাঁ, ওকে। তো আমি এবার 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তার মধ্যে কিন্তু আমি শেষ করতে হবে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5। ওকে, এইবার 74%, 74% অ্যান্সার দিচ্ছে হচ্ছে অপশন ডি, কি অণুজীব বিজ্ঞান, যেটাকে আমরা কি বলি, মাইক্রোবায়োলজি বলি, তাই না? এন্ড ইয়েস, এটাই কি অ্যান্সার বলতো, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। তাও হচ্ছে গিয়ে কি অনেকে আবার অপশন সি, বি, এ দিছে, বাট তোমরা জেনে রাখো অপশন ডি, যে অণুজীব বিজ্ঞান মানে অণুজীব মানে কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে কি তোমার কি করে, যে কাজ করে জীববিজ্ঞানের যে শাখা, এটাকে আমরা কি বলি, অণুজীব বিজ্ঞান বলে থাকি না? তো দেখি এইবার হচ্ছে কারা হচ্ছে লিডার বোর্ডে করছে। ওকে, এইবার একদম পুরো রেকর্ড হয়ে গেছে। মিহন, ও হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের 5 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ও হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছে। মিহন, কংগ্রাচুলেশন। বুশরা 0.462 সেকেন্ডে হচ্ছে অ্যান্সার দিছে। ফাহাদ 0.52 সেকেন্ড। এছাড়া হিসাম, অরভিনা, বানি, তারপর হচ্ছে নর্মিতা, মেহজাবিন, রাসিফ, সাদ, এরা সবাই হচ্ছে গিয়ে কি 0.7 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিছে। 0.7 মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অ্যান্সার দিছে। সবাইকে অনেক বেশি কংগ্রাচুলেশন। এবং যারা হচ্ছে গিয়ে কি লিডার বোর্ডে আসতে পারো নাই, অপেক্ষা করো, আরো অনেক কুইজ হচ্ছে গিয়ে কি আছে। ঠিক আছে। তো এইবার দেখো, পরবর্তীতে আমি একটা কুইজ তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এইটার অ্যান্সারটা ইনবক্সে হচ্ছে গিয়ে কি লেখে হচ্ছে গিয়ে কি আমাকে জানানো। কোশ্চেনটা কি দেখো তো, এই যে হরমোন, কি বলতো, হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, অ্যান্সারটা তোমরা একটু অপশনগুলো ভালো করে দেখে তোমরা হচ্ছে গিয়ে কি ইনবক্সে হচ্ছে গিয়ে কি অ্যান্সার করো। হ্যাঁ, ওকে, দেখি কারা কারা আছে অ্যান্সার করতেছে।
সেটা হচ্ছে আতিয়া, শামিম, শাবিম, রাইসা, জাবের, তাওহিদ, হাবিবা, ওরা সবাই বলতেছে অপশন বি। অপশন বি তে কি আসে? এন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, দেখি আরো কে কি বলে। প্রমা, রাফিয়া, দীপ্ত, জারিন, তাসনিম সবাই বলতেছে অপশন বি। হ্যাঁ, তো সবাই যেহেতু অপশন বি বলতেছে তার মানে আমরা বুঝতে পারতেছি অপশন বিটাই কি অ্যান্সার হইতে পারে, কারেক্ট অ্যান্সার হইতে পারে, তাই না? ওকে, নাহিয়ান, নূর, রাফা, সাইনা, হুমায়রা, নিঝুম, ফারহান, আহনাফ, শাহরিয়ার সবাই বলতেছে অপশন হচ্ছে বি, এন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, তার মানে অপশনটা কি বলতো? বি। ঠিক আছে, কে আবার ডি বললো দেখলাম না তো, চলে গেল না। ডি আর সি কেন হবে তোমরাই বলো, অপশন কি হবে বলো তো? বি কারেক্ট অ্যান্সার হবে, তাই না? যে বিশাল, ও বিশাল বড় করে বলছে অপশন বি। তারপর হচ্ছে জাইদি, আমিন, লাবিবা, তাসনিম, তাবাসসুম, সূর্য, ঠিক আছে, ইয়াসির, আমিন, সাদিয়া সবাই বলতেছে অপশন বি। এন্ড হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কি বলতো? অপশন বি। সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসের হচ্ছে দ্বিতীয় পার্ট, যেটা হচ্ছে B2। এইখানে বেসিক্যালি আমরা কি করব, এতক্ষণ তো আমরা এই যে বায়োলজির খুব বেসিক জিনিসগুলো পড়লাম, যে বায়োলজি মানে কি, এর শাখাগুলা কি কি। এইবার এই টোটাল জীব জগতের শ্রেণীবিন্যাস এটা সম্পর্কে জানবো, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ নিয়ে আমরা পড়াশোনা করব, এবং লাস্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণী এবং উদ্ভিদের হচ্ছে বৈজ্ঞানিক নাম নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা শুরু করি। তো দেখো, প্রথমত জীব জগৎ কি বলতো? জীব জগৎ মানে এই পৃথিবীতে তোমার প্রাণী থেকে মানে মশা থেকে শুরু করে একদম ছোট একটা গাছ সব কিছু হচ্ছে এই জীব জগতের মধ্যে আসতেছে। ঠিক আছে, তো এই জীব জগৎকে প্রথমত দুইটা হচ্ছে সুপার কিংডমে ভাগ করা গেছে। সুপার কিংডম মানে কি জানো? সুপার রাজ্য, অনেক বড় হচ্ছে রাজ্য। ঠিক আছে, এই দুইটা সুপার কিংডমের মধ্যে সুপার কিংডম এক যেটা, এটার নাম কি দেখো তো? প্রোক্যারিওটিক। কি বলতো? প্রোক্যারিওটা। আর সুপার কিংডম দুইয়ের নাম কি বলতো? ইউক্যারিওটা। কি বলতো? ইউক্যারিওটা। এখন এই প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, এইটা শুনলে আমরা ক্লিয়ার হচ্ছি না আসলে জিনিসটা কি। এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি সুপার কিংডম একে কি আছে? প্রোক্যারিওটা। এই প্রোক্যারিওটার মানে কি জানো? আদি নিউক্লিয়াস যুক্ত। কি লিখলাম? আদি নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, আর এই যে ইউক্যারিওটা, তাই না? এই ইউক্যারিওটা যেটা হচ্ছে সুপার কিংডম কোথায় আছে? দুইতে আছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। কি বলতো? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। এখন সবার আগে এই নিউক্লিয়াস নিয়ে আমাদের একটু ডিটেলস হচ্ছে গিয়ে কি জানতে হবে। হ্যাঁ, আমরা যদি ধরো চিন্তা করি, এইটা হচ্ছে একটা কোষ, এটা একটা কি বলতো? কোষ। এই কোষের ভিতরে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। তো এই নিউক্লিয়াসটা একটা আবরণের মাধ্যমে ঘেরা থাকে। ঠিক আছে, এই আবরণের নাম হচ্ছে নিউক্লিয়ার আবরণ। কি বলতো? কি? নিউক্লিয়ার আবরণ। মানে আমাদের কোষের ভেতরে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে আবরণ, সেই আবরণের নাম কি? নিউক্লিয়ার আবরণ, বা ইংলিশে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন। এরপরে এই আবরণের ভিতরে কি থাকে বলতো? এরকম গোলাকার একটা বস্তু হচ্ছে গিয়ে কি থাকে? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। কি বলছি বলতো? নিউক্লিওলাস। এটার নাম কি? নিউক্লিওলাস। এরপরে এর ভিতরে কি থাকে বলতো? এর ভিতরে এই যে এরকম ক্রোমোজোম থাকে, যেটাকে আমরা কি বলি? ক্রোমাটিন বলি। এটার নাম কি? ক্রোমাটিন। কি বলতো? ক্রোমাটিন। এরপরে এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে জানো? তোমার হচ্ছে তরল থাকে। কি থাকে বলতো? এরকম তরল থাকে। ঠিক আছে, কোষের ভেতরে যেমন তরল থাকে, যেটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। ঠিক তেমনি নিউক্লিয়াসের ভেতরে যে তরলটা থাকে, এই তরলটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। কি বলতো? নিউক্লিওপ্লাজম। আর খেয়াল করো, এই যে নিউক্লিয়ার যে আবরণটা আছে না, এই আবরণের মাঝখানে মাঝখানে দেখো এরকম ছিদ্র আছে। দেখছো? এরকম ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে। এগুলোর নাম হচ্ছে রন্ধ্র। কি বলতো? এগুলোর নাম কি? রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। তার মানে খেয়াল করো, আমি যদি একটা নিউক্লিয়াস সম্পর্কে তোমাদেরকে বলি,
তোমরা কি কি পাচ্ছ? নিউক্লিয়ার আবরণ পাচ্ছ, ভেতরে নিউক্লিওলাস পাচ্ছ, এরপরে নিউক্লিওপ্লাজম পাচ্ছ, ক্রোমাটিন তন্তু পাচ্ছ, আর কি রন্ধ্র পাচ্ছ। এই 5টা জিনিস নিয়ে বা 4টা জিনিসের সমন্বয় কি হচ্ছে বলতো? পুরো নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে না? তো যেই নিউক্লিয়াসের, ভালো করে শুনো, যেই নিউক্লিয়াসের এই সবগুলো পার্ট থাকবে, যেমন কি নিউক্লিয়ার আবরণ থাকবে, তার সাথে হচ্ছে নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে এবং কি ভেতরে রন্ধ্র থাকবে। এই সবগুলো জিনিস যেই নিউক্লিয়াসের থাকবে, সেই নিউক্লিয়াসটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস বলতো? তাহলে এটাকে আমরা কোন ধরনের নিউক্লিয়াস বলতেছি বলতো? সুগঠিত নিউক্লিয়াস। আর এই সুগঠিত নিউক্লিয়াসকেই আমরা কি বলি জানো? ইউক্যারিওটিক বলি, বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ আমরা বলে থাকি। তাহলে আমরা কি ক্লিয়ার হইছি যে আমাদের ইউক্যারিওটিক বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে জীবকে আমরা কিভাবে বলতে পারি? যেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস, ঠিক আছে, এরপরে হচ্ছে নিউক্লিও প্লাজম, ক্রোমাটিন এবং রন্ধ্র সবকিছু হচ্ছে গিয়ে কি থাকে, সেই নিউক্লিয়াসটাকে আমরা কি বলি? সুগঠিত নিউক্লিয়াস। এবং সেই সুগঠিত নিউক্লিয়াসকে আমরা কি বলতেছি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা ইউক্যারিওটিক জীব। ক্লিয়ার? আর এই যে কয়টা জিনিস যে ছিল, ধরো এই যে এইটা এইটা এইটা, এই 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা বা 2টা বা 3টা জিনিস যদি কোনো নিউক্লিয়াসে না থাকে, ধরো একটা নিউক্লিয়াসে নিউক্লিয়ার আবরণ নাই, বাকি সবকিছু আছে, বা একটা নিউক্লিয়াসে ধরো নিউক্লিয়ার আবরণটা আছে বাট নিউক্লিয়াসটা নাই, বা ধরো ক্রোমাটিনটা হচ্ছে গিয়ে কি নাই, বা কোনো নিউক্লিয়াসের মধ্যে ধরো নিউক্লিয়ার যে প্লাজমটা হচ্ছে গিয়ে কি নাই, যদি কোনো একটা জিনিসও মিসিং থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটাকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত নিউক্লিয়াস। কি বলি বলতো? তখন সেটাকে আমরা বলি অপ্রকৃত নিউক্লিয়াস। আর এই অপ্রকৃত নিউক্লিয়াসকে আমরা কি বলি বলতো? হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা প্রোক্যারিওটিক প্রাণী। তার মানে খুব সিম্পল একটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ, যদি কোনো প্রাণীর নিউক্লিয়াসের সবগুলা জিনিসপত্র থাকে, সেটাকে আমরা বলতেছি ইউক্যারিওটিক প্রাণী বা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত প্রাণী। আর যদি কোনো জীবের নিউক্লিয়াসে কোনো একটা কিছু মিসিং থাকে, সেটাকে আমরা কি বলতেছি? অপ্রকৃত হচ্ছে নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা আদি নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা কি প্রোক্যারিওটিক প্রাণী। আমরা কি জিনিসটা বুঝতে পারছি? তো খেয়াল করো, তো আমরা হচ্ছে গিয়ে কি সেটা হচ্ছে গিয়ে কি জিনিসটা তাহলে আমরা সবাইকে ক্লিয়ার? আমাকে একটু জানাও। হ্যাঁ, আমি আবার একবার রিপিট করতেছি, যদি কোনো জীবের নিউক্লিয়াসের সবগুলা উপাদান হচ্ছে তার থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি একটা সুগঠিত নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা একদম ঠিকভাবে গঠিত। আর এই টাইপের জীবকে আমরা বলতেছি হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা ইউক্যারিওটিক হচ্ছে গিয়ে কি প্রাণী। আর যদি কোনো তোমার জীবের নিউক্লিয়াসের যে অংশগুলো থাকার কথা, এর মধ্যে একটা বা 2টা বা যে কোনো একটা কিছু কি বলতো না থাকে, তো সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি অপ্রকৃত বা আদি নিউক্লিয়াস যুক্ত বা প্রোক্যারিওটিক কি বলতো হচ্ছে নিউক্লিয়াস যুক্ত হচ্ছে গিয়ে কি প্রাণী। বোঝা গেছে? এই যে আমি তোমাদের কথা মতো কিন্তু রিক্যাপ হচ্ছে গিয়ে কি করছি, ঠিক আছে? ওকে, তো এইবার দেখো, এই যে প্রোক্যারিওটিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী মানে কি, যাদের নিউক্লিয়াস সুগঠিত না, এইটাকে উদাহরণ হচ্ছে একটা রাজ্য, কোনটা বলতো? মনেরা। কি বলতো? মনেরা। এইটুকু মনে রাখো, মনে রাখো, ঠিক আছে? মানে এই মনেরা রাজ্যের যত জীব আছে বা প্রাণী আছে, এদের নিউক্লিয়াসটা কিরকম না বলতো? সুগঠিত না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, আবার দেখো, এই যে সুপার কিংডম 2 এ কি ছিল? ইউক্যারিওটা, তাই না? দেখো এদেরকে আবার 4টা ভাগে ভাগ করাইছে, 4টা রাজ্য বা 4টা কিংডমে ভাগ করাইছে। কি কি দেখো তো? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবং এই যে 4জন, এই 4জন আসলে কার পার্ট বলতো? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত পার্ট। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত মানে কি, এর নিউক্লিয়াসে সবগুলা উপাদান বা সবগুলো জিনিস কিন্তু ঠিকভাবে হচ্ছে গিয়ে কি আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আসো এইবার আমরা একটু ডিটেলসে পড়ে ফেলবো। হ্যাঁ, তো আবার একটু এক চোখ বোলাও। তোমার হচ্ছে গিয়ে কি সুপার কিংডম 1 এ কি ছিল? প্রোক্যারিওটা, নিউক্লিয়াসটা সুগঠিত না। এর মধ্যে রাজ্য কোনটা আছে? মনেরা। তার মানে মনেরা কি নাই? নিউক্লিয়াসটা ঠিকভাবে গঠন হয় নাই। আর সুপার কিংডম 2 এ কে আছে? ইউক্যারিওটা। কি বলতো? ইউক্যারিওটা। এই ইউক্যারিওটার মধ্যে কয়টা রাজ্য আছে? 4টা। কি কি? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবং এদা ইউক্যারিওটা, তার মানে কি, এদের নিউক্লিয়াসটা কিরকম বলতো? সুগঠিত, তাই না? মানে নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবগুলো এখানে হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট আছে। ওকে, তো
এইবার খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে কি, তোমার হচ্ছে গিয়ে কি, সবার ফার্স্টে চলে আসি কি বলতো, হচ্ছে গিয়ে কি, মনেরা রাজ্যে। কোন রাজ্যে? মনেরা রাজ্যে। ঠিক আছে, খেয়াল করো তো। মনেরা, তোমরাই বলো, মনেরা কার মধ্যে ছিল? মনে আছে? মনেরা ছিল কিন্তু হচ্ছে প্রোক্যারিওটিকের মধ্যে। কার মধ্যে ছিল বলো তো এটা? প্রোক্যারিওটিকের মাধ্যমে। ঠিক আছে, প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, কি বলতো? প্রো মানে হচ্ছে গিয়ে কি আদি, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, কি বলতো? নিউক্লিয়াস। তার মানে এই মনেরার যে নিউক্লিয়াসটা, তোমরাই বলো এটা সুগঠিত নাকি সুগঠিত না? কি বলতো? সুগঠিত না। সুগঠিত না, একদম বড় করে রেখে রাখলাম। হ্যাঁ, এইবার আসো আমরা হচ্ছে এর বৈশিষ্ট্যগুলা পড়ি। ঠিক আছে, দেখো এই মনের রাজ্যে যারা আছে এরা সবাই হচ্ছে এক কোষী। কয় কোষী বলতো? এক কোষী। তার মানে খেয়াল করো, এই যে জীবগুলা, এদের বডিতে শুধুমাত্র কয়টা কোষ থাকবে? একটা কোষই হচ্ছে গিয়ে কি থাকবে। এবং ফিলামেন্টাস, কি বলতো? ফিলামেন্টাস মানে কি জানো? এই যে ধরো এই একটা মনেরার প্রাণী, এটা হচ্ছে আরেকটা মনেরার প্রাণী, এটা হচ্ছে আরেকটা মনেরার প্রাণী। এরা বুঝছো এমন ভাবে সাজানো থাকবে যে দেখতে মনে হবে কি জানো, একটা সুতার মতো। কিসের মতো বলতো? সুতার মতো। মানে এরা প্রত্যেকেই তো এক কোষী, বাট করবে কি জানো, একজন আরেকজনের পিছনে এমন ভাবে লেগে থাকবে যে দেখতে জিনিসটাকে সুতার মতো মনে হবে। আর সুতাকেই ইংলিশে আমরা কি বলি? ফিলামেন্ট বলে থাকি। তো এই কথাটাই বলছে, এরা হচ্ছে এক কোষী, এবং যেহেতু এরা একজন আরেকজনের সাথে এমন ভাবে লেগে থাকে দেখতে অনেকটা সুতার মতো মনে হয়, এই জন্য এদেরকে আমরা কি বলি বলতো? ফিলামেন্টাস বলে থাকি। ক্লিয়ার? তাহলে ফিলামেন্ট মানে কি? সুতা। এরা একজন আরেকজনের সাথে এমন ভাবে থাকে যেন জিনিসটা দেখতে সুতার মতো মনে হয়। কলোনিয়াল, কি বলতো? কলোনি। এই কলোনির নাম শুনছি না? কলোনি মানে কি? যেখানে অনেক পরিবার একসাথে বসবাস করে। খেয়াল করো, এরা কিন্তু এক কোষী, তাই না? তার মানে একটা প্রাণীতে কোষ করে থাকবে একটাই, কিন্তু এরা যখন থাকে দেখো তো একসাথে অনেকে একই জায়গায় আছে না? তো দেখতে মনে হচ্ছে না যে একটা কলোনির মধ্যে অনেকগুলা ফ্যামিলি? এই দেখো, যখন এই একটা মনেরা কি করছে, পিছনে কি আরেকটা মনেরা আছে, আরেকটা মনেরার প্রাণী আছে, এইভাবে করে অনেকগুলা প্রাণী একসাথে আছে, এরকম এক জায়গায় একই ধরনের অনেকগুলা জীব থাকাকে আমরা কি বলি? কলোনি। কি বলি বলতো? কলোনি। ঠিক আছে, তো এই জন্য বলছে কলোনিয়াল মানে কি, এক জায়গায় এরকম অনেকগুলা এককোষী মনেরার প্রাণী হচ্ছে একসাথে থাকে। এরপরে দেখো, খেয়াল করো, ওই যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস নাই। দেখো খেয়াল করো, একটু আগের দুইটা স্লাইড আগে আসি আমরা। দেখো খেয়াল করো, এই যে কোষে খেয়াল করো ক্রোমাটিনটা আছে, যে এইটা কিন্তু আছে। হ্যাঁ, ওদের কোষে কিন্তু আমরা এইটা ঠিকই পাচ্ছি, যে ক্রোমাটিনটা ঠিকই পাচ্ছি, বাট দেখো যে নিউক্লিয়াস পাচ্ছিলাম না, এটা পাচ্ছি না, আর নিউক্লিয়ার মেমব্রেনটা পাচ্ছি না। আমি কি বলছিলাম, যে নিউক্লিয়াসের যে গঠন আছে এর মধ্যে যে কোনো একটা বা দুইটা না থাকলে সেটা কি বলতো? সুগঠিত নিউক্লিয়াস না। তার মানে কি আদি নিউক্লিয়াস যুক্ত প্রাণী। তো দেখো ঘটনা কিন্তু এখানে এইটাই হয়েছে। ঘটনা কিন্তু এখানে এটাই হয়েছে যে এদের কিন্তু কোষে দেখো যে এক নিউক্লিয়াসের মধ্যে একটা জিনিস আছে, ক্রোমাটিনটা আছে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে কি নাই। তার মানে নিউক্লিয়াসটা সুগঠিত না। এই যে সুগঠিত না, তার মানে এরা কি বলতো? আদি নিউক্লিয়াস যুক্ত বা প্রোক্যারিওটিক। এবং দেখো মজার ব্যাপার কি, এদের কোষে প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া এরকম অন্যান্য অঙ্গাণুও থাকে না। মানে একটা কোষের মধ্যে আদার্স যে জিনিসগুলো হচ্ছে বেশি থাকে, ধরো মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিক থাকার কথা, তাই না? উদ্ভিদ কোষে এই জিনিসগুলোও কিন্তু ওদের থাকে না, কারণ এরা ওই যে আদি বৈশিষ্ট্য যুক্ত। হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে কি, এদের রাইবোজোম আছে। কি আছে বলতো? রাইবোজোম। দেখো এদের বডির ভিতরে শুধুমাত্র একটা স্পেশাল হচ্ছে গিয়ে কি অঙ্গাণু থাকে, তার নাম কি বলতো? হচ্ছে রাইবোজোম। কি বলতো? তার নাম হচ্ছে রাইবোজোম থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে এদের বডির মধ্যে কি বলতো? রাইবোজোমটা হচ্ছে গিয়ে কি থাকে। ঠিক আছে, এই রাইবোজোমের কাজ কি জানো? প্রোটিন তৈরি করা। কি তৈরি করা বলতো? এদের শরীরের ভেতরে কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। ঠিক আছে, এরপরে দেখো এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতি মানে কি? দেখো খেয়াল করো, এদের শরীরে কিন্তু কোনো প্রকার কি নাই বলতো? প্লাস্টিড নাই। যদি প্লাস্টিড না থাকে এরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? পারে না। তখন এরা কি করে জানো? একটা উদ্ভিদ যে কিনা নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে, সরাসরি তার বডির মধ্যে যে ওইখান থেকে খাবারটাকে শোষণ করে খেয়ে ফেলতেছে। বোঝা গেছে? এটাই বলা হয়েছে। এবং দেখো উদাহরণ দিছে, নীলাভ সবুজ শৈবাল, মানে যে শৈবাল গুলো নীলাভ কালার, যেটাকে সাইনোব্যাকটেরিয়া বলা হয় বা ব্যাকটেরিয়া বলা হয়, তাই না? তো দেখো তার মানে নীলাভ সবুজ শৈবাল, যেটাকে ইংলিশে আমরা বলি সাইনোব্যাকটেরিয়া, আবার ব্যাকটেরিয়া, এরা কার উদাহরণ? তোমরাই বলো। এরা হচ্ছে গিয়ে কি মনেরার উদাহরণ। তার মানে তোমরাই বলো, ব্যাকটেরিয়া বলো বা নীলাভ সবুজ শৈবাল বলো, এদের কি হচ্ছে গিয়ে কি কোনো প্রকার হচ্ছে গিয়ে কি মানে তোমার হচ্ছে গিয়ে কি থাকবে, যে তোমার হচ্ছে গিয়ে কি প্লাস্টিড বা মাইটোকন্ড্রিয়া থাকবে? থাকবে না।
তারপর এদের নিউক্লিয়াসটা কি সুগঠিত? তোমরাই বলো। তোমাকে যদি আজকে প্রশ্ন করা হয় যে তুমি বলো তো ব্যাকটেরিয়ার কোষটা, এটার কি নিউক্লিয়াস সুগঠিত, তুমি অ্যান্সার কি দিবা? না। আবার তোমাকে যদি বলা হয় বলো তো ব্যাকটেরিয়ার কোষটা এটা কয় কোষী, এক কোষী নাকি বহু কোষী, তুমি কি বলবো? এক কোষী, কারণ এটা কার মধ্যে পড়ে যাচ্ছে? মোনার মধ্যে পড়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো এইভাবে করে কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে কি আসে, এবং এই রাজ্যগুলা থেকে গ বা ঘ নাম্বারের জন্য প্রশ্ন কিন্তু আসে। এরপরে দেখো, খেয়াল করো 2 নাম্বার যে রাজ্য, এর নাম কি বলতো? প্রোটিস্টা। কি বলতো? প্রোটিস্টা। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এই যে আমরা রাজ্যগুলাতে যখন একটু একটু করে সামনের দিকে আমরা যাব, ধরো এই যে রাজ্য প্রথম মনেরা ছিল, মনেরা থেকে প্রোটিস্টায় যাব, ফানজাইতে যাব, আস্তে আস্তে যখন উপরের দিকে আমরা যাব, বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে কি হওয়া শুরু করবে? উন্নত হওয়া শুরু করবে। মানে একটু উন্নত বৈশিষ্ট্য আমরা হচ্ছে গিয়ে কি পাবো। ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে কি শুরু করি। যেমন দেখো, খেয়াল করো প্রোটিস্টা কয় নাম্বার রাজ্য? 2 নাম্বার রাজ্য। হ্যাঁ, খেয়াল করো এরা এক কোষীয় হইতে পারে, বহু কোষীয় হইতে পারে। এই যে একটা প্রাণীর বডিতে যদি কোষ বেশি থাকে, তার মানে কি সেটা অবশ্যই উন্নত, কারণ যত বেশি কোষ তত বেশি কাজ সে করতে পারবে। এবং এরা একক, মানে এরা একও থাকতে পারে, কলোনিয়াল থাকতে পারে, মানে ওই যে একসাথে অনেকে থাকতে পারে, আবার ফিলামেন্টাস হইতে পারে। মানে কি বলতো? ফিলামেন্টাস মানে কি? ওই যে তোমার হচ্ছে একজন একজনের সাথে যুক্ত হয়ে চেইন বা সুতার মতো এরকম লম্বা একটা স্ট্রাকচার হচ্ছে তৈরি করতে পারে। ঠিক আছে? এরপর দেখো নিউক্লিয়াসটা সুগঠিত। এবার তোমরাই বলো ভাই আপুরা, নিউক্লিয়াস সুগঠিত কথার অর্থ কি? এদের নিউক্লিয়াসে যতগুলা উপাদান থাকার কথা, নিউক্লিয়ার আবরণ বা মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম রন্ধ্র, সবকিছুই কিন্তু এখানে কি আছে বলতো? উপস্থিত আছে, তাই না? এবার দেখো এদের ক্রোমাটিনে, মানে তোমার হচ্ছে ক্রোমোজোমে আরএনএ, ডিএনএ, প্রোটিন সবকিছু থাকে। মানে একটা ক্রোমোজোম তৈরি হইতে যতগুলা জিনিস লাগবে, ডিএনএ লাগবে, আরএনএ লাগবে, সবগুলা এখানে কি বলতো? প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? এবং দেখো কোষের সকল অঙ্গাণু থাকে। তার মানে কি, ধরো এই যে একটা কোষ, কোষের মধ্যে একটা সুগঠিত নিউক্লিয়াস আছে। এছাড়া ধরো উদ্ভিদ কোষ হলে প্লাস্টিডও থাকবে, মাইটোকন্ড্রিয়াও হচ্ছে গিয়ে কি থাকবে, আবার অন্যান্য যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইগুলাও হচ্ছে গিয়ে কি সবকিছু এখানে থাকবে। মানে একটা আদর্শ কোষের যত বৈশিষ্ট্য থাকে সবগুলা এখানে কি থাকবে বলতো? প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? শোষণ পদ্ধতি বা ফটোসিনথেটিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে। দেখো শোষণ মানে কি জানো? ওই যে চাইলে এরা আর একজনের কাছ থেকে খাবার নিয়ে নিতে পারে। আবার ফটোসিনথেসিস, এটার বাংলা কি জানো? সালোক সংশ্লেষণ। কি বলতো? কি বলছি বলতো? সালোক সংশ্লেষণ। হ্যাঁ, তার মানে আবার অনেকে কিন্তু নিজের খাবার নিজেও কি করতে পারে? তৈরি করতে পারে। এরা মাইটোসিসের মাধ্যমে অযৌন এবং কনজুগেশনের মাধ্যমে যৌন জনন করে। ঠিক আছে? মাইটোসিস মানে কি বলতো? ধরো এই একটা হচ্ছে গিয়ে কি তোমার শৈবাল, এই যে একটা কি বলতো? শৈবাল। হ্যাঁ, এই যে একটা শৈবাল, এ কি করতে পারে? এর একটা কোষ থেকে নতুন করে মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা কি করতে পারে বলতো? শৈবাল তৈরি করতে পারে। দুইটা কি তৈরি করতে পারে? শৈবাল তৈরি করতে পারে। এটাকে আমরা কি বলি বলতো? মাইটোসিস প্রক্রিয়া। যে একটা কোষ থেকে নতুন দুইটা কোষ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? মাইটোসিস প্রক্রিয়া। তার মানে এই খেয়াল করো, এই যে যারা হচ্ছে প্রোটিস্টার মধ্যে আছে, এরা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অযৌন জনন করতেছে, আবার কনজুগেশনের মাধ্যমে যৌন জনন করতে পারে। ঠিক আছে? কনজুগেশন মানে কি জানো? নালী তৈরি। কি তৈরি বলতো? নালী তৈরি। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেই, দেখো খেয়াল করো। সেটা হচ্ছে কি, ধরো ধরো এই একটা শৈবাল। হ্যাঁ, এই একটা শৈবাল, কিন্তু এই শৈবালটা বুঝছো মারা গেছে। কি বলতো? এটা হচ্ছে ডেড, একটা ডেড শৈবাল। ঠিক আছে? এবং এই শৈবালের মধ্যে বুঝছো এর এই যে নিউক্লিয়াস আছে, এর কি আছে বলতো? নিউক্লিয়াস আছে, এর প্লাস্টিড আছে, আবার এর কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। ঠিক আছে? তো আর একটা যেটা ভালো শৈবাল, মানে যেই শৈবালটা বেঁচে আছে, সে এর পাশে আসছে। এই শৈবালটা গ্রিন, মানে কি এই শৈবালটা হচ্ছে বেঁচে আছে। ঠিক আছে? এ কিন্তু লাইভ। ঠিক আছে? তো খেয়াল করো, এবার এই শৈবালটা যখন দেখবে যে ঠিক আছে এর পাশে একটা মৃত শৈবাল আছে, ও করবে কি জানো? এই শৈবাল থেকে এই শৈবালের পথে একটা নালী তৈরি করবে। কি তৈরি করবে? একটা নালী তৈরি করবে। একটা কি তৈরি করবে? একটা নালী তৈরি করবে। নালী তৈরি করে এই শৈবালে, যে মৃত শৈবালের মধ্যে ভালো ভালো যে জিনিসগুলো এখন আছে, ধরো এর মাইটোকন্ড্রিয়াটা ভালো আছে, মাইটোকন্ড্রিয়াটাকে নিজের বডির মধ্যে নিয়ে নিবে, প্লাস্টিকটাকে নিজের বডির মধ্যে নিয়ে নিবে। ঠিক আছে? আবার নিউক্লিয়াস থেকেও কিছু জিনিস নিজের বডির মধ্যে হচ্ছে কি নিয়ে নিবে। নিয়ে সে করবে কি জানো? তোমার এই তারপরে এই নালীটাকে সে বন্ধ করে দিবে। এবং এইভাবে করে এখন কি হবে বলতো? এই যে নতুন একটা শৈবাল, এই শৈবালের মধ্যে কিন্তু ওই মৃত শৈবালের সব বৈশিষ্ট্য চলে আসলো। তার মানে কি এখানে নতুন একটা শৈবাল হয়ে গেল। এইটাকেই বলা হয় কনজুগেশন পদ্ধতি। ঠিক আছে? এই পদ্ধতিও সে কি করতে পারে বলতো? বংশবিস্তার করতে পারে। আমি আবারও বুঝাচ্ছি জিনিসটা। একটা
ধরো জীবিত শৈবাল একটা মৃত শৈবাল থেকে নালী তৈরি করে সেই নালীর মাধ্যমে মৃত শৈবালের বস্তুগুলো নিজের মধ্যে নিয়ে যে নতুন বৈশিষ্ট্য শৈবাল তৈরি করে সেটাকে আমরা কি বলি, কনজুগেশন হচ্ছে গিয়ে কি বলতে পারি। ঠিক আছে, তো এই পদ্ধতিতেও শৈবাল কি করতে পারে বলতো, হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি বংশবৃদ্ধি করতে পারে। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে গিয়ে কি এইবার হচ্ছে গিয়ে কি দেখো, তারপরে কি বলছে যে ভ্রূণ গঠিত হয় না, মানে এদের কোনো ভ্রূণ তৈরি হয় না। ওই যে বোঝা গেছে, এদের জাইগোট থেকে কোনো কি তৈরি হবে না, ভ্রূণ তৈরি হবে না, কারণ ভ্রূণের মধ্যে তো অনেকগুলা কোষ থাকবে, তো অত বেশি কোষও থাকবে না। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি এইবার তাহলে হচ্ছে গিয়ে কি দেখো, তার মানে আমরা দেখো প্রোটিস্টার আমরা পড়ে ফেলাম, এবং উদাহরণটাকে দেখো, খেয়াল করো, অ্যামিবা, প্যারামেসিয়াম এবং কি শৈবাল। ঠিক আছে, এই যে একটা অ্যামিবার ছবি, কারণ কি আমরা কি জানি যে অ্যামিবার কিন্তু নির্দিষ্ট আকার আকৃতি নাই। ঠিক আছে, আর এই যে প্যারামেসিয়াম দেখছো কিরকম একটা পাতা শেপের, এবং এগুলো কিন্তু এক একটা কোষ, এগুলো কিন্তু এক একটা কি বলতো কোষ। ক্লিয়ার, বোঝা গেছে? তো এই উদাহরণগুলো কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে, কারণ তোমাকে পরীক্ষায় এভাবে প্রশ্ন করবে যে একটা ধরো জীব যার নাম হচ্ছে প্যারামেসিয়াম। ঠিক আছে, তোমাকে বলবে এর বৈশিষ্ট্যগুলো লেখো, তো তোমাকে আগে বুঝতে হবে যে প্যারামেসিয়াম কার মধ্যে পড়তেছে, কার মধ্যে পড়তেছে, প্রোটিস্টার মধ্যে পড়তেছে। তার মানে প্রোটিস্টার সব বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এইবার দেখো খেয়াল করো, আমরা হচ্ছে নেক্সট হচ্ছে রাজ্যে চলে যাই। কোনটা? রাজ্য 3, কি বলতো, ফানজাই, তাই না? তোমরাই বলো 2 থেকে যখন 3-এ উঠলাম তাহলে বৈশিষ্ট্যগুলো কি বলতো একটু বেশি উন্নত থাকবে না? ওইটাই দেখো, খেয়াল করো, এরা অধিকাংশ হচ্ছে স্থলজ, মানে কি এরা মাটিতেই হচ্ছে গিয়ে কি বেশি জন্মায়, বাট মৃতজীবী বা পরজীবীও হইতে পারে। মৃতজীবী মানে কি জানো, ধরো একটা গাছ মারা গেছে বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে, ওর উপরে এই যে জন্মাবে, বা একটা জীবিত কোনো কিছুর উপরে হচ্ছে জন্মাবে। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেই। হ্যাঁ, তোমরা দেখবা কি যে আমাদের বাসায় আমরা যখন খাবার দাবার অনেক দিন ধরে হচ্ছে রেখে দেই, হ্যাঁ, খাবার দাবার পচে যায়, সেগুলোর উপর কি সাদা ছোট ছোট হচ্ছে জিনিসপত্র হচ্ছে জন্মাই যায় না? ওইগুলা কিন্তু শৈবাল। কারণ কি শৈবাল হচ্ছে মৃতজীবী বা পরজীবী, যে কোনো জিনিসের উপর জন্মাইতে পারে। বোঝা গেছে? আর পরজীবী মানে কি, আর একটা উন্নত জিনিসের উপর এ বসে থেকে ওইখান থেকে খাবার দাবার খেয়ে সে বেঁচে থাকবে। ঠিক আছে, এদের দেহ এককোষী, মানে এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। দেখো খেয়াল করো, এই যে এইটা হচ্ছে গিয়ে কি দেখো একটা কিসের ছবি বলতো, মাশরুমের ছবি, আর এটা হচ্ছে একটা পেনিসিলিনের ছবি। ঠিক আছে, পেনিসিলিন কিন্তু এক প্রকার হচ্ছে গিয়ে কি ছত্রাক। দেখো এর বডিতে এরকম ছোট ছোট পার্ট আছে, এইগুলাকে আমরা কি বলি বলতো, মাইসেলিয়াম বলি। ঠিক আছে, এই মাইসেলিয়াম থেকেই পুরো বডিটা কি হয়েছে বলতো, গঠিত হয়েছে। নিউক্লিয়াসটা কি বলতো, সুগঠিত। কি বলতো, সুগঠিত। তার মানে কি, তোমরাই বলো, আবারও দেখছো কথাটা আবার আসছে, সুগঠিত মানে কি, নিউক্লিয়াসে যেই যেই উপাদানগুলো থাকা দরকার, নিউক্লিয়ার আবরণ, তারপর কি নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম এবং কি রন্ধ্র, সবগুলাই কিন্তু কি আছে বলতো এখানে প্রেজেন্ট আছে। কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। দেখো এইটা একদম 5 স্টার ইম্পর্টেন্ট একটা মানে লাইন। ঠিক আছে, শুনো, ধরো এই একটা প্রাণীর কোষ, কি কোষ বলতো, প্রাণীর কোষ। হ্যাঁ, এটা একটা প্রাণী, আর এইটা একটা উদ্ভিদ, কি বলতো, উদ্ভিদের কোষ। হ্যাঁ, তোমরা কি জানো প্রাণী আর উদ্ভিদ কোষের মধ্যে সবার ফার্স্টের বেসিক ডিফারেন্সটা বা প্রথম পার্থক্যটা কি? এই উদ্ভিদ কোষে একটা কোষ প্রাচীর থাকে। কি থাকে বলতো, একটা কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, একটা দেয়াল থাকে, কিন্তু সেটা প্রাণী কোষে থাকে না। এবং উদ্ভিদ কোষের এই যে কোষ প্রাচীরটা, এটা কি দ্বারা তৈরি হয় জানো? সেলুলোজ দিয়ে। কি দিয়ে বলতো? সেলুলোজ, তাই না? আমরা এটা জানি না? তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে যদি তোমাকে কখনো একটা পার্থক্য বলতে হয়, তোমরা সবাই সব প্রথমে কি বলবো বলতো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, যেটা কি দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি, কিন্তু প্রাণী কোষের কিন্তু কি থাকে না, কোনো কোষ প্রাচীর থাকে না। এখন দেখো, ছত্রাকও কিন্তু এক প্রকার উদ্ভিদ, কিন্তু ওর এই যে কোষ প্রাচীরটা, এইটা সেলুলোজ দ্বারা তৈরি না হয় কি দ্বারা তৈরি হচ্ছে বলতো, কাইটিন দ্বারা তৈরি হচ্ছে। কি? কাইটিন। কাইটিন হচ্ছে এক প্রকার জটিল পদার্থ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো ছত্রাকের দেখো কিভাবে মনে রাখি আমরা, হ্যাঁ, ছত্রাক, এই ফানজাই মানে কি বলতো, ছত্রাক, তাই না? এটা কি ছত্রাক। ছত্রাকের একদম শেষ বর্ণটা কি, ক। কাইটিনেও কি আছে, ক। ঠিক আছে, তার মানে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি, কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, এবং দেখো খেয়াল করো এই পয়েন্টটা, এদের ক্লোরোপ্লাস্ট নাই। এই ক্লোরোপ্লাস্ট না থাকলে এরা কি সালোক সংশ্লেষণ করতে পারে? পারে না। তার মানে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে তোমরাই বলো, ও যদি নিজের খাবার নিজে তৈরি করতে না পারে তাহলে সে কি করে বলো তো? খাবারের জন্য আরেকজনের উপর নির্ভরশীল হয়। যে খাবার তৈরি করতেছে তার কাছে যে বলে তুমি আমাকে খাবার দাও, আমি খাবো। এই যে এটাই বলছে যে সে শোষণ পদ্ধতিতে, মানে আরেকজনের কাছে যে তার কাছ থেকে খাবারটা ছিনাই নিয়ে সে কি করতেছে, খাবার খেয়ে জীবনযাপন করতেছে। ক্লিয়ার? ওকে,
এইবার দেখো, আচ্ছা ওই যে একজন বলছে কাইটিন কি, কাইটিন হচ্ছে একটা জটিল শর্করা, জটিল এক প্রকার পদার্থ, ঠিক আছে। ওই সেলুলোজের মতো এক প্রকার জটিল পদার্থ হচ্ছে কাইটিন, ঠিক আছে। ওকে, উদাহরণ দেখো যে ইস্ট, মাশরুম, পেনিসিলিয়াম ইত্যাদি। এই ঈশান বলতেছে ছুটি দেন ভাইয়া, ছুটি দেন। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ নাই আর, ঠিক আছে। এরপরে দেখো ফানজাই এর পরে আমরা চলে যাব নেক্সট একটা হচ্ছে গিয়ে কি আমাদের কুইজে। তো তোমরা সবাই কুইজটা ভালো করে পড়বা, অপশনগুলো দেখবে, এবং আমি যখন বলবো স্টার্ট তখন স্টার্ট করবো। এবং এইবার কিন্তু আমি নতুন মানুষদের চেক আমি লিডার বোর্ডে হচ্ছে দেখতে চাই, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে কোনটি কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এটা কিন্তু কেবলই পড়াইছি, হ্যাঁ দেখো আমি কেবলই খুব সুন্দর একটা ক দিয়ে জিনিসটা সুন্দর করে বুঝাই দিছি আমি তোমাদেরকে। এটা কিন্তু পারা উচিত, আমি আশা করতেছি সবাই এটা পারবা। দেখি, হ্যাঁ সবাই তো অ্যান্সার দিচ্ছে, অনেক অ্যান্সার চলে আসছে। তো আমি 1 থেকে 5 গুনবো, শেষ করব। হ্যাঁ 1 2 3 4 5, সময় শেষ, ঠিক আছে। দেখি 79%, মানে অলমোস্ট 80% অ্যান্সার দিচ্ছে অপশন সি, ছত্রাক, তাই না। এই ছত্রাক বানানোর শেষে কি আছে, ক আছে, আর ক দিয়ে কি বলতো, কাইটিন, তাই না। তার মানে যারা পারছে দেখো খুব সুন্দর একটা টেকনিক ফলো করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না। তো খেয়াল করছো, কেবলই বলতেছিলাম সেটাই আসছে। তো দেখি লিডার বোর্ডে কারা হচ্ছে টপ করছে। হ্যাঁ আচ্ছা, এবার অনেকগুলো নতুন নাম, ঠিক আছে। জাকি, তাজ, নাহিয়ান, এই নার্মিতা তো এর আগের বড় লিডার বোর্ডে ছিল, মাহফুজা হাসান, জাবির, আয়মান, তারপর হচ্ছে আবরা, এই আবরাও হচ্ছে আগের বার ছিল। হ্যাঁ সম্রাট, তুলনা, সবাই একদম সবাই 0.7 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হচ্ছে কারেক্ট করছে, মানে 1 সেকেন্ডের থেকেও কম সময় তারা হচ্ছে গিয়ে কি লাগাইছে। এই তো ভেরি গুড, তোমাদের জন্য সবার জন্য একটা ক্ল্যাপ যে তোমরা সুন্দরভাবে মনে রেখে তোমরা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে করতে পারছো, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমরা দেখো হচ্ছে নেক্সট টপিকটা আমরা চলে যাই, সেটা হচ্ছে কি বলতো, হচ্ছে গিয়ে কি রাজ্য 4, 3-এর পরে এবার কোথায় চলে আসছি, 4-এ চলে আসছি, তাই না। তো এর বৈশিষ্ট্য কি বলতো, আরো বেশি উন্নত হবে। কি দেখো তো, নাম হচ্ছে প্ল্যান্টি। প্ল্যান্ট মানে কি, গাছপালা, তাই না। এই যে দেখো কোন গাছের ছবি আছে, কাঁঠাল গাছ, এরকম আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, এরা হচ্ছে এর উদাহরণ। তো কি বলছে, এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, তার মানে কি ওই যে নিউক্লিয়াসটা সুগঠিত, সব উপাদান আছে, সালোক সংশ্লেষণকারী, তার মানে কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তার মানে প্লাস্টিক হচ্ছে গিয়ে কি আছে। এরা স্থলজ, এই কাঁঠাল গাছ কোথায় হয়, মাটিতে হয়। তবে জলজ আছে, কিছু কিছু গাছ কিন্তু পানির মধ্যেও জন্মাইতে পারে, তাই না। এরপরে দেখো অযৌন জনন আইসোগ্যামাস, কি বলতো, আইসোগ্যামাস, এই সরি অ্যানাইসোগ্যামাস, কি বলতো, অ্যানাইসোগ্যামাস। হ্যাঁ অ্যানাইসোগ্যামাসটা মানে কি, মনে আছে ওই যে বাবা, তার বডিতে কি থাকে, ডিপ্লয়েড, মার বডিতেও কি থাকে বলতো, ডিপ্লয়েড ক্রোমোজোম। এই যে বাবা, এই যে কি মা। এবার বাবার বডির ডিপ্লয়েড ক্রোমোজোম থেকে কি আসে বলতো, হ্যাপ্লয়েড আসে। মার বডির ডিপ্লয়েড থেকেও কি আসে বলতো, হ্যাপ্লয়েড আসে, ঠিক আছে। এবং এই যে বাবার বডির থেকে যে হ্যাপ্লয়েড হচ্ছে যে কোষটা আসলো, যেখানে এক সেট ক্রোমোজোম, এটাকে বলা হয় পুং গ্যামেট। কি গ্যামেট বলতো, পুং গ্যামেট। হ্যাঁ আর মার বডির যে ডিপ্লয়েড ক্রোমোজোম আছে, সেইখান থেকে যে এক সেট ক্রোমোজোম আলা যে কোষটা আসলো, সেটাকে আমরা কি বলি, স্ত্রী গ্যামেট। কি গ্যামেট বলতো, স্ত্রী গ্যামেট বলি। হ্যাঁ এইবার তার মানে দেখো খেয়াল করো, গ্যামেট গুলো কিন্তু সবাই হ্যাপ্লয়েড হবে, ঠিক আছে। এবং এই গ্যামেট গুলার এইবার মিলনের মাধ্যমে কি হবে বলতো, ডিপ্লয়েড একটা জাইগোট তৈরি হবে। কি তৈরি হবে, ডিপ্লয়েড একটা জাইগোট, তাই না। আর সেই জাইগোটটারই বারবার কোষ বিভাজন হয়ে হয়ে কি তৈরি করবে বলতো, ভ্রূণ তৈরি করবে। কি তৈরি করবে, ভ্রূণ। সেই ভ্রূণ থেকেই গাছপালার বিভিন্ন অংশ তৈরি হবে, বা তোমার হচ্ছে মানুষ হইলে মানে প্রাণী হইলে হাত পা অনেক কিছু তৈরি হবে, তাই না। এইবার খেয়াল করো, এদের বাবা এবং মা থেকে যখন পুং গ্যামেটের স্ত্রী গ্যামেট আসলো, এই পুং গ্যামেটের স্ত্রী গ্যামেট এদের যদি আকার আকৃতি আলাদা হয়, যেমন দেখো এখানে কিন্তু পুং গ্যামেটের স্ত্রী গ্যামেটের আকারটা কিন্তু আলাদা, এরকম যদি আকারটা এরকম আলাদা হয়, তাহলে সেই টাইপের জননকে আমরা কি বলি বলতো, হচ্ছে গিয়ে কি অ্যানাইসোগ্যামাস বলি। কি বলি বলতো, অ্যানাইসোগ্যামাস। তার মানে অ্যানাইসো মানে হচ্ছে কি পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের আকারটা কিন্তু কিরকম বলতো, হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি কার মতো বলতো, একদম আলাদা হয়ে যাচ্ছে। বুঝা গেছে। এবার দেখো এরা আর্কিগোনিয়েট উদ্ভিদের বৈশিষ্ট্য, ঠিক আছে। আর্কিগোনিয়েট মানে কি জানো, প্রাচীন উদ্ভিদ। কি বলতো, প্রাচীন উদ্ভিদ। ওই উদ্ভিদগুলার এই স্ত্রী গ্যামেটটা ফ্ল্যাক্সের মতো, কার মতো বলতো, আকার এই এই যে স্ত্রী গ্যামেটটা কার মতো হয় বলতো, ফ্ল্যাক্স আকৃতি, এরকম ফ্ল্যাক্স যেরকম থাকে না,
পানির পট বা ফ্ল্যাক্স ওই রকম আকৃতির হচ্ছে গিয়ে কি হয়, ঠিক আছে। এরা সপুষ্পক, মানে কি বলতো, কাঁঠাল গাছে কাঁঠাল হওয়ার আগে কাঁঠালের ফুল হয়, আম গাছে এই যে দেখবা যে এখন বাইরে গেলে আমের ছোট ছোট ফুল হয়, তাই না। বিভিন্ন ফল গাছে ফল হওয়ার আগে কি হয় বলতো, ফুল হয়, ওইটাকে আমরা কি বলছি বলতো, এই জন্য বলছি সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। এই যে উদাহরণ কি, উন্নত সবুজ উদ্ভিদ, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ছুটি তো দিব, আমরা তো একটু লেটে শুরু করছিলাম না, এই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আর বেশি সময় নাই। হ্যাঁ, এবার দেখো প্ল্যান্টি, কি বলতো প্ল্যান্টি। আচ্ছা প্ল্যান্টি আমরা যেটা কেবল পড়লাম, হ্যাঁ এই প্ল্যান্টটিকে দেখো আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে গিয়ে কি ট্রাকিওফাইটা বা টেরিডোফাইটা, তুমি যেটাই বলো। ব্রায়োফাইটা আর একটা কি ট্রাকিওফাইটা আর কি টেরিডোফাইটা। এবার এই প্ল্যান্টটিকে আমরা দুই ভাগে ভাগ করছি। জিনিসটাকে ধরো, ধরো এই একটা গাছ, এই একটা কি বলতো গাছ, হ্যাঁ এইটা হচ্ছে গাছের অনেকগুলা পাতা, এই পাতাতে কি তৈরি হবে, খাদ্য তৈরি হবে, এই পাতাতে কি তৈরি হবে, খাদ্য তৈরি হবে। এখন এই খাবার তৈরি হওয়ার জন্য কি লাগবে বলতো, মাটি থেকে পানি লাগবে না। এই যে মাটি থেকে পানি এবং অনেক পদার্থ উপরের দিকে নিয়ে যাচ্ছে, উপরের দিকে কি বলতো নিয়ে যাচ্ছে, যেই হচ্ছে গিয়ে কি কোষগুলা বা যেই টিস্যুগুলা, এটার নাম হচ্ছে জাইলেম। এটার নাম কি বলতো, জাইলেম। তাইলে উদ্ভিদের বডিতে জাইলেম নামক এক প্রকার টিস্যু আছে, এর কাজ কি, মাটি থেকে পানি কি বলতো, পানি আর হচ্ছে কি বলতো লবণ, এই দুইটাকে কোথায় নিয়ে যাওয়া বলতো, হচ্ছে গিয়ে কি পাতায় নিয়ে যে খাদ্য প্রসেসে সাহায্য করা। আবার পাতায় খাবার তৈরি হয়েছে, সেই খাবারটাকে উদ্ভিদের পুরা বডিতে সব জায়গায় পরিবহন করা কি বলতো আরেকটা হচ্ছে কোষের কাজ, এটার নাম হচ্ছে ফ্লোয়েম। কি বলতো, এটার নাম কি বলতো, ফ্লোয়েম। হ্যাঁ, তাহলে এই ফ্লোয়েমের কাজটা কি তোমরা বলো, খাবার পরিবহন। কি পরিবহন, খাবার পরিবহন, তাই না। পাতায় যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারটা সারা উদ্ভিদের বডিতে পরিবহন করা কার কাজ বলতো, তোমার হচ্ছে গিয়ে কি ফ্লোয়েমের কাজ। হ্যাঁ, আর এই যে জাইলেম আর ফ্লোয়েম, হ্যাঁ এই জাইলেম আর ফ্লোয়েম এই দুটাকে একসাথে কি বলতো, এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে কি বলতো, তোমার হচ্ছে সংবহন তন্ত্র। কি বলতো, সংবহন তন্ত্র, বা ইংলিশে বলা হয় ভাস্কুলার বান্ডেল। কি বলতো, ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। তার মানে খেয়াল করো, খুব সিম্পল, ব্রায়োফাইটা হচ্ছে তারা যাদের এই কি বলতো জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে নাই, তার মানে তাদের খাবারটা অন্যভাবে পরিবাহিত হয়। আর ট্রাকিওফাইটা বা টেরিডোফাইটা তারা যাদের বডিতে এই যে জাইলেম আর ফ্লোয়েম আছে। জাইলেমের কাজ কি, ও মাটি থেকে পানি এবং খনিজ লবণ সারা বডিতে পরিবহন করতেছে, আর ফ্লোয়েমের কাজটা কি, পাতায় প্রস্তুতকৃত খাবারটা সারা বডিতে সে পরিবহন করতেছে। এই জিনিস দুইটা যার আছে তাকে আমরা বলছি ট্রাকিওফাইটা। উদাহরণ কি, ফার্ন, তারপর কি নগ্ন বীজি, তার মানে যেসব উদ্ভিদে কোনো কি হয় না, বীজ হয় না। আবার কি আবৃত বীজি, মানে এই যে আম জাম কাঁঠাল, যার মধ্যে কি থাকে বলতো, বীজ থাকে। আর ব্রায়োফাইটা যার বডির মধ্যে কি নাই, কোনো এই জাইলেম আর কি ফ্লোয়েম নামক কোনো কি নাই, কোনো টিস্যু নাই। এক্সাম্পল কি বলতো, মশ। মশটা কি, পুরাতন যে দেয়াল থাকে না, দেখবে পুরাতন দেয়ালের গায়ে যে স্যাঁত স্যাঁতে হচ্ছে কি সবুজ সবুজ উদ্ভিদ জন্মা যায় না, পিছলা কাটে, ওগুলোকে আমরা কি বলি বলতো, মশ বলে থাকি। বুঝা গেছে, ওকে। তো এইবার হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে কি নেক্সট হচ্ছে এসে চলে যাই, রাজ্যে চলে যাই। দেখো অ্যানিমেলিয়া, আমাদের কিন্তু আর বেশি পড়া নাই, ঠিক আছে। অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়ার মধ্যে কি আছে বলতো, বাঘ আছে, তাই না। বাঘ যে অ্যানিমেলিয়া, মানুষ তুমি আমি, ঠিক আছে, আমরা সবাই কিন্তু কি বলতো অ্যানিমেলিয়া। তাহলে এখন আমাদের বৈশিষ্ট্যগুলোই আমরা পড়বো, তাই না। খেয়াল করো, এক, এরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, মানে আমরা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসটা সুগঠিত, সব উপাদান আছে। দুই, বহুকোষী। তুমি চিন্তা করো তোমার বডিতে কত কোষ আছে, তুমি কি গুণে শেষ করতে পারবা, জীবনেও পারবা না। জড় কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর নাই। দেখো খেয়াল করো, মনে আছে আমি একটু আগেই বলছিলাম, দেখো এই যে খুবই ইউনিক একটা ফিচার, যে তোমাদেরকে যদি বলা হয় প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, এর মধ্যে একটা পার্থক্যকারী বৈশিষ্ট্য, তোমরা কি বলবা, প্রাণী কোষের কোনো কি নাই বলতো, কোনো কোষ প্রাচীর নাই, যেটা উদ্ভিদ কোষের আছে। আবার তোমরা চিন্তা করো, আমরা কি আমাদের খাবার, এই যে মানুষ, তুমি কি তোমার খাবার বানাইতে পারো, জীবনেও কিন্তু পারো না, তাই না। কারণ কি বলতো, আমরা সবসময় খাবারের জন্য বাজারে আমাদের যাইতেই হয়, হয় শাকসবজি কিনবো নাহলে মাংস কিনবো, তাই না। যদি প্লাস্টিক থাকতো আমাদের বডিতে, তাহলে আমার বডি নিজে নিজে খাবার তৈরি করতো, কিছুই করা লাগতো না। অফিস থেকে বাসায় যেতাম বা স্কুল থেকে বাসায় যেতাম, যে ঘুমায় পড়তাম, অটোমেটিক বডির মধ্যে রান্না বান্না হইতো, খাবার দাবার খেয়ে বিকেলে উঠে খেলতে বের হইতাম, তাই না। কিন্তু এরকম তো হয় না। তারপর কোষের ভিতরে ফাঁকা বা কোষ গহ্বরও নাই। হেটারোট্রফিক, এই হেটারোট্রফিক মানে কি জানো, খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। এই দেখো, আমরা কিন্তু খাবারের জন্য হয় উদ্ভিদ না হলে প্রাণীর উপর কি নির্ভরশীল। এই জিনিসগুলোকে আমরা কি বলি বলতো, হেটারোট্রফিক বলি, ঠিক আছে।
প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবিস্তার হয়। হ্যাঁ, যৌন প্রজননের মাধ্যমে তো আমরা বংশবৃদ্ধি করি, তাই না? ভ্রূণের বিকাশ করলে ভ্রূণের স্তর সৃষ্টি হয়। এই দেখো শোনো, ওই যে আমাদের যে জাইগোট আছে না, ওই জাইগোট থেকে এরকম ভ্রূণ তৈরি হয়। কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়। হ্যাঁ, এই ভ্রূণের 3টা স্তর থেকে, কয়টা স্তর? 3টা স্তর থেকে। কয়টা স্তর? 3টা স্তর। এই 3টা স্তরের এক এক স্তর থেকে আমাদের বডির এক এক অংশ তৈরি হয়। ঠিক আছে? যেমন 3টা স্তরের মধ্যে সবার বাইরের যে স্তর, তার নাম হচ্ছে একটোডার্ম। কি বলতো? তার নাম কি? একটোডার্ম। আমাদের ভ্রূণের একদম বাইরের যে লেয়ারটা, তার নাম কি বলতো? একটোডার্ম। এরপরে মাঝখানের যে স্তর, সেই মাঝখানের স্তরের নাম হচ্ছে মেসোডার্ম। কি বলতো? মেসোডার্ম। আবার একদম ভ্রূণের একদম ভেতরের যে স্তর, তার নাম হচ্ছে এন্ডোডার্ম। কি বলতো? এন্ডোডার্ম। এক এক স্তর থেকে এক এক ধরনের হচ্ছে অঙ্গ তৈরি হয়, বোঝা গেছে? এবং ভ্রূণ থেকে সব অঙ্গ এইভাবে তৈরি হয়ে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, প্রিন্স বলছে ছুটি দেন। আমরা হ্যাঁ অবশ্যই হচ্ছে গিয়ে কি ছুটি হচ্ছে গিয়ে কি দিব। হ্যাঁ, এরপর দেখো উদাহরণ, ওই যে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, মানে এই যে আমরাই। ঠিক আছে? ওকে, তো এইবার খেয়াল করো, এইবার হচ্ছে গিয়ে কি আমরা তোমার হচ্ছে টপিক শেষ, আমরা এবার লাস্টের টপিকে, 2টা টপিকে চলে আসছি। ঠিক আছে? এক হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। এই যে আমরা যখনই একটা প্রাণীকে হচ্ছে গিয়ে কি চিনতে চাই, সেই প্রাণীটাকে আমাদেরকে কি করা লাগে বলতো? ভাগ করা লাগে। কিরকম? ওই যে সবার ফার্স্টে সুপার কিংডম, তারপর হচ্ছে রাজ্য বা কিংডম, তারপরে কি পর্ব মানে ফাইলাম বা বিভাগে ডিভাইড করতে হয়, তারপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে কয়টা দেখো তো? 2, 3, 4, 5, 6, 7। তার মানে খেয়াল করো, এই 7টা ভাগে ভাগ করার মাধ্যমেই আমরা একটা প্রাণীকে নির্দিষ্টভাবে কি বলতো? চিনতে পারি। ঠিক আছে? তো একটা এক্সাম্পল তোমাদেরকে আমি হচ্ছে গিয়ে কি দেখাই। হ্যাঁ, এক্সাম্পলটা হচ্ছে, খেয়াল করো, এই যে ধরো তোমার কাজ, মানে তোমাকে আমি একটা কাজ দিলাম যে তুমি করবা কি জানো? বাঘ। কি বলতো? বাঘ, মানে বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরিয়া টাইগ্রেস। হ্যাঁ, এই বাঘকে তুমি হচ্ছে আলাদা করবা। তো সবার ফার্স্টে তোমাকে খুঁজতে হবে যে বাঘটা আসলে কোন হচ্ছে গিয়ে কি তোমার রাজ্যের মধ্যে আছে। রাজ্য মানে রাজ্যের ইংলিশটা কি? কিংডম। তো বাঘটা হচ্ছে অ্যানিমিলিয়া নামক কিংডমের মধ্যে আছে। ঠিক আছে? এখন দেখো অ্যানিমিলিয়া কিংডমের মধ্যে তো বাঘ ছাড়া অনেক কিছু আছে। কিরকম? সাপ আছে, গরিলা আছে, তারপর হচ্ছে গিয়ে কি যে সিংহ আছে, মাকড়সা আছে, তারপরে এই যে হচ্ছে গিয়ে কি তোমার কি শিয়াল আছে, জিরাফ আছে, চিতা আছে, তারপর বাঘ আছে, তাই না? তারপর হচ্ছে গিয়ে কি দেখো গন্ডার আছে, অনেক কিছু আছে। এরা সবাই অ্যানিমিলিয়ার মধ্যে। তো আমি কিংডমটা বুঝে ফেললাম। কিংডমের পরে কি ছিল বলতো? পর্ব বা কি ফাইলাম। এবার দেখো, যখন আমি ফাইলাম নিয়ে আসলাম কর্ডাটা, এইবার হুট করে দেখো এইখান থেকে কিন্তু এই যে তোমার কয়েকটা জিনিস গায়েব হয়ে গেল। কিরকম? খেয়াল করো, মাকড়সাটা গায়েব। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে কি এই যে স্টারফিশ, ও কিন্তু কি হয়ে গেছে? গায়েব হচ্ছে গিয়ে কি হয়ে গেছে। এমনকি বকটাও কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। কারণ কি তোমার হচ্ছে সরি বকটা আছে তোমার হচ্ছে গিয়ে কি এই যে এইখানে হচ্ছে গিয়ে কি এই যে জেলিফিশটা কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। কারণ কি এরা কর্ডাটা না। কর্ডাটা মানে এদের মেরুদণ্ড নাই। আমি আস্তে আস্তে কিন্তু আসতেছি। হ্যাঁ, এইবার আমি শ্রেণী বা ক্লাস এর মধ্যে নিয়ে আসলাম ম্যামমালিয়া। কি বলতো? ম্যামমালিয়া। ম্যামমালিয়া মানে কি জানো? যেই প্রাণীগুলা হচ্ছে তার মার দুধ খেয়ে বড় হয়ে থাকে। ঠিক আছে? এবার দেখো হুট করে এখান থেকে কয়েকটা জিনিস গায়েব হয়ে গেছে। কি কি? খেয়াল করো, মাছ গায়েব হয়ে গেছে। দেখছো মাছ কিন্তু এখানে আর হচ্ছে গিয়ে কি বলতেছে না আসসালামু আলাইকুম, আমি আর হচ্ছে গিয়ে কি এখানে হচ্ছে গিয়ে কি নাই। বকও কিন্তু কি বলতো এখানে আর হচ্ছে গিয়ে কি নাই। খেয়াল করছো? ইভেন তো সাপও দেখো এখানে কিন্তু আর হচ্ছে গিয়ে কি নাই। কারণ কি জানো? এরা সবাই ডিম দেয়, আর ডিম থেকে যখন বাচ্চা বের হয় ওদের মায়ের দুধ খাওয়ার কোনো কি হয় না? প্রয়োজন হয় না। এরপরে আসলো অর্ডার। কি বলতো? অর্ডার। অর্ডার নিয়ে আসলাম আমি কি বলতো? কার্নিভোরা। কি বলতো? কার্নিভোরা। কার্নিভোরা মানে কি জানো? মাংসাশী। কি বলতো? মাংসাশী। তার মানে তোমার হচ্ছে গিয়ে কি এরা মাংস খেয়ে বেঁচে থাকে। শুনো, একজন বলছে উপপর্ব কোথায়? উপপর্ব লাগে না, তোমাদের জন্য মেন গুলা পড়লেই হয়ে যাবে। ঠিক আছে? কার্নিভোরা। কার্নিভোরা মানে কি বলতো? মাংসাশী। তো দেখো খেয়াল করো, যখনই মাংসাশী নিয়ে আসলাম দেখো তো তখন কিন্তু কি নাই বলতো? জিরাফটা আর হচ্ছে গিয়ে কি নাই, গরিলাও নাই। কেন বলতো? কারণ জিরাফ, গরিলা এরা হচ্ছে শাকসবজি, পাতা এইগুলা খেয়ে তারা হচ্ছে গিয়ে কি বড় হয়। ঠিক আছে? এরপরে নিয়ে আসলাম কি বলতো? ফ্যামিলি। মানে কি বলতো? তোমার হচ্ছে পরিবার। এইখানে দেখো নিয়ে আসলাম হচ্ছে ফেলিডে। ঠিক আছে? ফেলিডের মধ্যে দেখো হুট করে কি নাই বলতো? শিয়াল হচ্ছে গিয়ে কি এখানে হচ্ছে গিয়ে কি বলছে আসসালামু আলাইকুম, আমি আর এখানে থাকতে পারবো না। কারণ এই ফেলিডের মধ্যে কারা থাকে? বাঘ, সিংহ, চিতা এরা হচ্ছে গিয়ে কি থাকে। এরপরে গণ বা জেনাস নিয়ে আসলাম কি বলতো? প্যান্থেরা। কি বলতো? প্যান্থেরা। যখনই প্যান্থেরা নিয়ে আসলাম
শুধুমাত্র দুইজন থাকলো, কি বলতো, সিংহ আর কি বলতো, বাঘ। এইবার তোমাকে আমি কি টাস্ক দিয়েছিলাম, তুমি হচ্ছে বাঘ খুঁজে বের করবা, তার মানে লাস্টে কি থাকবে, টাইগার থাকবে। তো যখনই স্পেসিস হিসাবে আমি টাইগ্রেস হচ্ছে নিয়ে আসতেছি, তখন সিংহ বলতেছে আমি আর নাই। তো খেয়াল করো, এইভাবে যখন কিংডম থেকে স্পেসিস পর্যন্ত আমি ধাপ বাই ধাপ আসলাম, প্রাণীর সংখ্যা আস্তে আস্তে কি বলতো কমতে থাকলো, এবং একটা টাইমে যে আমার নির্দিষ্ট যে বাঘটাকে আমি চাচ্ছিলাম ওইটাকে আমি পেয়ে গেলাম। এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের কি হচ্ছে গিয়ে কি মেন হচ্ছে গিয়ে কি উদ্দেশ্য। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফেলিডা মানে হচ্ছে হিংস্র, কি বলতো, হিংস্র। ঠিক আছে, এইবার দেখো খেয়াল করো, তো এইটা হচ্ছে আমরা এখানে শিখে ফেললাম। ঠিক আছে, তার মানে কি শ্রেণীবিন্যাসে বুঝে গেছে, এবং তোমাদেরকে যদি শ্রেণীবিন্যাসের ধাপগুলা বলা হয় কয়টা, তোমরা বলবা 60টা, তখন এই 60টার নাম হচ্ছে লিখতে হবে। এবং তোমাকে যদি বলা হয় যে বাঘ বা মানুষের শ্রেণীবিন্যাস করো, তখন কার কিংডমে কে পড়তেছে, ফাইলামের মধ্যে কোনটা আসতেছে, ক্লাসের মধ্যে কোনটা আসতেছে, অর্ডারের মধ্যে কোনটা আসতেছে, এটা সুন্দর করে লেখে হচ্ছে গিয়ে কি তারপরে সামনের দিকে হচ্ছে আগাইতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা চলে আসছি এই চ্যাপ্টারের লাস্ট টপিক, দ্বিপদ নামকরণ। কি বলতো, দ্বিপদ নামকরণ। দেখো আমরা একটু আগে যখন হচ্ছে গিয়ে কি আমরা তোমার হচ্ছে গিয়ে কি এই যে বৈজ্ঞানিক নাম পড়লাম, তাই না, বৈজ্ঞানিক নাম পড়লাম, আমরা দেখলাম যে প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের কয়টা করে পার্ট ছিল বলতো, দুইটা, তাই না। ওই যে কি বলতো, প্যান্থেরা, টাইগ্রেস, এইটাই কার ছিল বলতো, বাঘের বৈজ্ঞানিক নাম না। দেখো তো এই বৈজ্ঞানিক নামের কয়টা পার্ট বলতো, দুইটা পার্ট। এই প্রথম পার্টটা হচ্ছে তার গণ, আর দ্বিতীয় পার্টটা তার কি বলতো, প্রজাতির। এইভাবে করে প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের দুইটা হচ্ছে অংশ, এইভাবে করে তার নামকরণ করাকে বলা হয় হচ্ছে গিয়ে কি দ্বিপদ নামকরণ। ঠিক আছে, এবং দেখো ওইটাই বলছে দুইটা পদ নিয়ে গঠিত নামকে কি বলা হয়, দ্বিপদ নামকরণ বলা হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী মানে সুইডেনের বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস তার স্পেসিস প্ল্যান্টেরাম এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই বইটা রচনা করেন এবং এই বইতে তিনি দ্বিপদ নামকরণের কথা বলেন। মানে কি প্রত্যেকটা প্রাণীর বৈজ্ঞানিক নামে কয়টা পার্ট থাকবে, দুইটা করে পার্ট হচ্ছে গিয়ে কি থাকবে। ঠিক আছে, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া আপু 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে 10 মিনিটের জন্য একটু বন্ধ ছিল সার্ভারের কারণে। ঠিক আছে, তো আর 10 মিনিটের মতো ক্লাসটা চলবে সর্বোচ্চ। ঠিক আছে, একটু অপেক্ষা করো, হ্যাঁ 10 মিনিট। তো খেয়াল করো, তো দ্বিপদ নামকরণের ধাপ, কিভাবে দ্বিপদ নামকরণ করা হয়। ঠিক আছে, দেখো খুব সহজ ভাবে নামকরণ ল্যাটিন ভাষায় হইতে হবে। কোন ভাষায়, ল্যাটিন। ধরো তুমি বরিশাল একটা প্রাণী পাইলা, বরিশাল ভাষায় লিখে দিলা, বা চিটাগাঙ্গের ভাষায় লিখে দিলা, সিলেটের ভাষায় লিখে দিলা, ব্যাপারটা এরকম হবে না। ল্যাটিন, ল্যাটিন যে ইংলিশ ভাষা, সেই ইংলিশের কি বলতো নামকরণটা হইতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকবে, এই যে প্রথমটা তার গণের নাম, দ্বিতীয়টা কি প্রজাতির নাম। এই যে দেখো লাবেও রহিটা দিছে, লাবেও রহিটা কার বৈজ্ঞানিক নাম বলতো, রুই মাছের বৈজ্ঞানিক নাম। এখানে লাবেও হচ্ছে তার গণ, আর রহিটা কি বলতো তার প্রজাতির নাম। বৈজ্ঞানিক নাম অনন্য বা ইউনিক হইতে হবে। মানে কি জানো, একটা বৈজ্ঞানিক নাম শুধুমাত্র একটা প্রাণীর থাকতে হবে, ওই বৈজ্ঞানিক নাম দিয়ে অন্য কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করা যাবে না। বোঝা গেছে। এরপরে হচ্ছে কি দেখো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অক্ষর, প্রথম অক্ষর বড় হাতে হইতে হবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের হবে, এবং দ্বিতীয় অংশটার নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে। খেয়াল করো তোমরা, এই যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম দেখো অ্যালিয়াম সেপা। হ্যাঁ, দুইটা পার্ট আছে, এই পার্ট এই পার্ট। প্রথম যে গণর অংশটা, প্রথম অক্ষর শুরু হয়েছে কি ক্যাপিটাল লেটার দিয়ে, তাই না, বড় হাতের অক্ষর। এখন খুঁজো তোমার বড় হাত কোনটা। ঠিক আছে, লেখছি। পরের অংশটা কিন্তু পুরোটা কি বলতো ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এরপরে 5 নাম্বার দেখো, খেয়াল করো, বৈজ্ঞানিক নামের মুদ্রণের সময় সর্বদা ইতালিক অক্ষর লিখতে হবে। যেমন কি ধানের হচ্ছে ওরাইজ সেটিভা, এই ইতালিক অক্ষর মানে কি জানো, তুমি যখন মুদ্রণ মানে কি টাইপ করবা, অক্ষরগুলোকে বাঁকাই দিতে হবে। কি বলতো, এরকম বাঁকা ভাবে দিতে হবে। খেয়াল করে এখানে প্রত্যেকটা কিন্তু বৈজ্ঞানিক নাম কি বলতো একটু বাঁকা ভাবে দেওয়া আছে না, বাঁকা ভাবে দেওয়া আছে। যখন লিখবা মানে যখন টাইপ করবা, কম্পিউটারে টাইপ করবা বা কম্পিউটারে প্রিন্ট করবা, তখন এই ইতালিক অক্ষর দিয়ে লিখতে হবে। কিন্তু যখন তুমি বৈজ্ঞানিক নামটা হাতে লিখবা, তখন তো এরকম বাঁকা ভাবে লেখা সম্ভব না। আবার অনেকে বলতে পারো যে ভাই আমি তো বাঁকা ভাবে লিখতে পারি। তুমি বাঁকা ভাবে লিখতে পারো না পারো কিন্তু এটা ব্যাপার না, কিন্তু তোমাকে অবশ্যই তখন বৈজ্ঞানিক নাম লিখে নিচে দুইটা কি দিতে হবে বলতো, দাগ দিতে হবে। এই দেখো, এর আগেও আমি যখন একটু আগে গরুর বৈজ্ঞানিক নামটা লিখলাম, আমিও কিন্তু একটু বাঁকা করে লিখছি, কিন্তু তার সত্ত্বেও আমি নিচে কি করছি বলতো, দুইটা দাগ দিছি। এইভাবে করে যদি না লেখো, তাহলে কিন্তু পরীক্ষা হলে টিচার হচ্ছে কাটা দিয়ে দিবে। তুমি ইতালিক তুমি নিজে হাতে বাঁকা ভাবে লেখো কি না লেখো ডাজন্ট ম্যাটার, বাট যখনই আমরা হাতে লিখবো, নিজের হাতে খাতায় লিখবো, তখন বৈজ্ঞানিক নামের দুইটা পার্টের নিচে আলাদা আলাদা দুইটা কি দিব বলতো, দাগ দিতে হবে। কোনো কনফিউশন আছে? ওকে,
এইবার হচ্ছে গিয়ে কি দেখো 7 নাম্বার, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবে বিভিন্ন নামকরণ করে তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক নামটাই হবে। মানে কি জানো, একটা জীবের জন্য ধরো 2জন বিজ্ঞানী হচ্ছে গিয়ে কি নাম দিছে। এখন একজনের বাসা হচ্ছে গিয়ে কি ধরো তোমার হচ্ছে গিয়ে কি ঢাকায়, আর একজনের বাসা ধরো হচ্ছে গিয়ে কি সিলেটে। এখন যে আগে তোমার ঢাকার অফিসে এসে হচ্ছে নামকরণটা জমা দিতে পারবে সেই হচ্ছে গিয়ে কি ওই বিজ্ঞান মানে ওই প্রাণীটার নামকরণের জন্য ওইটাই সিলেক্টেড হবে। বুঝতে পারছো? এখন ঢাকার উনি যদি জ্যামে আটকে যায় তাহলে তো কিছু করার নাই, আর সিলেটের উনি যদি হেলিকপ্টার দিয়ে এসে সবার আগে নামটা সাবমিট করে তাহলে ওই লোকেরই যে নামকরণটা ওইটাই কি বলতো গ্রহণযোগ্য হবে। এরপরে দেখো তোমার হচ্ছে 8 নাম্বার, দেখো খেয়াল করো, যিনি প্রথম কোন জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংযোজন করতে হবে। যেমন হোমোসেপিয়ান্স এল 1758। মানে কি ওই যে বললাম যে ধরো 2জন বিজ্ঞানী মারামারি করতেছে যে আমার নামটা সিলেক্ট হবে নাকি আমার নামটা সিলেক্ট হবে, তো যারটা যে আগে এসে সাবমিট করবে তার নামটা একটু সিলেক্ট হবে এবং তখন ওই জীবের পাশে ওই বিজ্ঞানীর নাম সংক্ষেপে এবং কত সালে সে হচ্ছে গিয়ে কি নামকরণটা করছে এটা সহ হচ্ছে গিয়ে কি দিয়ে দিতে হবে। বুঝা গেছে? ওকে, এইবার হচ্ছে গিয়ে কি দেখো কতগুলা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি, আচ্ছা ছুটি দিচ্ছে এই যে আরে 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, হ্যাঁ, কতগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, দেখো আমরা একটু পড়ে ফেলি, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা অবজেক্টিভের জন্য আসবে। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। দেখছো ওরা যে লেখছে ওইখানে কিন্তু নিচে দাগ দেওয়ার দরকার নেই, কারণ এটা প্রিন্ট হচ্ছে, তাই না? কিন্তু আমরা যখন লিখবো ওরাইজা স্যাটিভা নিচে কিন্তু কি দিব? দাগ দিব। পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরিয়া ইন্ডিকা, কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। আবারও বলতেছি, উচ্চারণ করা আমার সাথে সাথে। শাপলার বৈজ্ঞানিক নাম নিউফিয়া নওচালি, জবার বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরার নাম ভিব্রিও কলেরা, ম্যালেরিয়ার যে জীবাণু তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটার কারণে কিন্তু ম্যালেরিয়া নামক যে জ্বর হয়। আরশোলা মানে কি? এক কথায় হচ্ছে তেলাপোকা। কি? পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছির বৈজ্ঞানিক নাম কি দেখো তো? অ্যাপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম কি বলতো? ট্যানুলোসা ইলিশা। কুনো ব্যাং এর বৈজ্ঞানিক নাম কি বলতো? ডাক্টাফাইরেনাস মেলানোস্টিকটাস, বাকি বুফো মেলানোস্টিকটাস। দোয়েল আমাদের জাতীয় পাখি, এর বৈজ্ঞানিক নাম কি? কপিসকাস সোলারিস। এটা যদি না পড়ো তাহলে কিন্তু খবর আছে। রয়্যাল বেঙ্গল টাইগার, একটু আগে প্র্যাকটিস করলাম, প্যান্থেরিয়া টাইগ্রেস। মানুষ কি? তুমি যদি তোমার বৈজ্ঞানিক নাম পড়ো তাহলে তো অবস্থা খারাপ। কি? হোমো সেপিয়ান্স। আর লাস্টে সিংহ কি বলতো? প্যান্থেরিয়া লিও। দেখছো এই সিংহ আর তোমার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এরা কিন্তু একই গণের, বাট প্রজাতিটা কিন্তু কি বলতো আলাদা। ঠিক আছে, ওকে। এইবার দেখো খেয়াল করো, আমার তোমাদের জন্য একটা কুইজ চার। ঠিক আছে, সবাই হচ্ছে ভালো করে দেখো, আমি যখন বলবো স্টার্ট তখনই স্টার্ট করবে এবং এইবার আমি কারেক্ট অ্যান্সার চাই। হ্যাঁ, এই যে দ্বিপদ নাম কনিউক্টকে পড়াইলাম এর জনককে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আইনস্টাইন, নিউটন, লিনিয়াস নাকি শেলজেল? দেখি সবাই অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, অনেক অ্যান্সার পেয়ে গেছি, খুব কম সময়ের মধ্যে অনেক অ্যান্সার পেয়ে গেছি। তো আমরা হচ্ছে 1 থেকে 5 গুনবো, হ্যাঁ, তার মধ্যে কিন্তু শেষ করতে হবে এবার। হ্যাঁ, 1, 2, 3, 3.5, 4, 4.5, 5। ঠিক আছে, তো এইবার কিন্তু একদম ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার আসছে, মানে 87%, 6%ই কারেক্ট অ্যান্সার দিছে, সেটা হচ্ছে সি। সিটা কি যেন ছিল? লিনিয়াস। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস। উনি তো কি দ্বিপদ নামকরণের জনক, তাই না? তো ভেরি গুড, তোমরা যে সবাই যে পারছো এটার জন্য আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি হয়েছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে কি কিছুক্ষণের মধ্যে চেকার বোর্ডও দেখবো, সরি লিডার বোর্ডও দেখবো, দেখি কারা এবার লিড করছে। আচ্ছা, আশরাফুল, ও মাই গড, 0.431 সেকেন্ডের মধ্যে দিছে। শিহাব 0.591, মাহিয়ান, শাহরাব, রিসেফ, সুমাইয়া, নাসিম, মৃদুলা, হিমু, ফাইম। এবার তো সবাই হচ্ছে নতুন, এরা 10 জন একদম 0.7 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এরা কিন্তু কি অ্যান্সার দিছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কি কেরা দিছে। ঠিক আছে, ওকে। এইবার দেখো, এইটা তোমাদের জন্য একটা কুইজ, বাট এটা তোমরা ইনবক্সে টাইপ করে আমাকে হচ্ছে গিয়ে কি তোমরা হচ্ছে গিয়ে কি এটার অ্যান্সার হচ্ছে গিয়ে কি জানাও। ঠিক আছে, যে পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম, ঠিক আছে, আমি বলছিলাম পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত, আরো একটু হিন্ট দেই। হ্যাঁ, পেনিসিলিয়াম ও হচ্ছে গিয়ে কি তোমার এক প্রকার ছত্রাক, কারণ কি ওরও হচ্ছে গিয়ে কি কাইটিন হচ্ছে গিয়ে কি নামক কোষ প্রাচীর হচ্ছে আছে। দেখি তোমরা অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করছো, আমি একটু দেখি তোমাদের অ্যান্সার গুলা কি। সবাই বলতেছে সি। এই এ কে বললো? আচ্ছা না, ও আবার বলছে সি। তো সবাই সি বলা শুরু করছে।
সূর্য, উর্মি, ফারহানা, আরিয়ান, লাবিব, নূর মরিয়াম, বানি বানি লিডার বোর্ডেও এবারই করছিল। তারপর হচ্ছে গিয়ে কি তাসিফ, তাসনিয়া, এরা সবাই বলতেছে হচ্ছে গিয়ে কি সি বলতেছে, সবাই সি। অথই, তোহা, এই যে তোহা একজনকে পেয়ে গেছি, ঠিক আছে, টিচারের নামে নাম, দীপ্ত, আবরার, সিয়াম, এই যে সিয়াম তোহাকে খুঁজছিল, আমার মনে আছে এই সিয়াম, ঠিক আছে, দিয়া, নাফি, তৌসিন, সামি, সুমাইয়া, লাবিব, অনিন্দিতা, তাসপিয়া, সাদ, নওশাবা, ওয়াফিকা, নিশাত, হাবিবা, সবাই বলতেছে সি। তার মানে সবাই যেহেতু সি বলতেছে, আমরা গণতন্ত্রের সাথে যাব, আমরা বলবো সি মানে ফানজাই, এবং এইটাই কিন্তু কি অ্যান্সার, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো লাস্টে হচ্ছে আমি দেখো তোমাদের জন্য একটা SW দিয়ে গেলাম, দেখো দুইটা হচ্ছে গিয়ে কি চিত্র আছে, ঠিক আছে, 1 মিনিট লাগবে বুঝাইতে। চিত্র 1 কি মাশরুম, এটা কি ফাঙ্গাসের মধ্যে পড়ে গেছে, আর চিত্র 2 কিন্তু একটা নর্মাল গাছ, নর্মাল গাছের পাতা আছে, পাতার সাথে যে নর্মাল ফল আছে, তার মানে এটা হচ্ছে প্ল্যান্টই। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের একক কি লিখবা, বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা কেন বলা হয়, ঠিক আছে, লিখবা যে তুমি কি আইডিয়া পাচ্ছ এখান থেকে। চিত্র 2 এর উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে কিভাবে তুমি ধারাবাহিকতা বজায় রাখবা, ওই যে দুইটি কি প্ল্যান্টই, তাই না। তো কি করব আমরা, ওই যে ফার্স্টে হচ্ছে রাজ্য লিখবো, কিংডম, তারপর কি পর্ব, তারপর কি শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ওই সিরিয়ালটার কথাই বলছে 1 আর 2 এর মধ্যে কোনটা অধিক উন্নত। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আস্তে আস্তে যখন উপরের দিকে গেছে, উন্নত বৈশিষ্ট্য শুরু করছে, করবা কি 1 এর বৈশিষ্ট্য লিখবা, 2 এর বৈশিষ্ট্য লিখবা, যেগুলো তোমার কাছে উন্নত বৈশিষ্ট্য মনে হবে ওগুলো লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। হ্যাঁ,